সকালবেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোন ধরে বললাম, হ্যালো। ওই হারামি, তুই এখনো ঘুমাস? সকালবেলা আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি, বল কেন ফোন দিলি? কি এখনো সকাল? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। কয়টা আর হবে, 6-7টা হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। হারামি, এখন 12টা বাজে, তাড়াতাড়ি মামার দোকানে চলে আয়। একটা জিনিস দেখেছি, লেট হলে আর দেখতে পাবি না। ওকে, তুই 10 মিনিট দ্বারা, আমি 30 মিনিট আসতেছি বলে ফোন কেটে দিলাম। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, কিরে, কোথায় যাস? আম্মু, একটু বাইরে যেতেছি। তাহলে নাস্তা করে যা। না আম্মু, এখন নাস্তা করব না, বাইরে করে নিব। ওকে, ঠিক আছে, তাহলে সাবধানে যাস। ওকে আম্মু। কপালে একটা চুমু দিয়ে পাগল ছেলে। তারপর আমি বাসা থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। তো যেতে আমার পরিচয় দিয়ে দিই, আমি রাসেল, বাবা মায়ের 2 মাত্র ছেলে। আমার বাড়ি লক্ষ্মীপুর। আর ভিতরে যাওয়া লাগবে না, আমার একটা বড় ভাই আছে। আমি পড়ালেখা শেষ করে টোটো করে ঘুরে বেড়াই। আর আমাদের নিজেদের একটা ছোটখাটো ব্যবসা আছে। বাবা আর ভাইয়া ব্যবসা সামলায়, আর আম্মু ঘরের কাজ করে। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, আর বাবাকে আমি অনেক ভয় পাই। তো যাই হোক, পরিচয় দিতে দিতে মামার দোকানের সামনে চলে এলাম। ভাড়া মিটিয়ে মামার দোকানে গিয়ে পিছন থেকে রাফির মাথায় একটা থাপ্পড় মারলাম। তখন সে বলল, কোন হারামি রে? তোর দুলাভাই হারামজাদা। ও তুই, তোর এখন আসার সময় হলো? আচ্ছা এইসব বাদ দে, তুই বল তোর জিনিস কই? আগে কিছু খেয়ে নে, তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে হালকা নাস্তা করে নিলাম। তারপর রাফি বলল, চল মামা, তোকে নিয়ে যাই। চল। তারপর রাফির সাথে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা কলেজের সামনে এসে দাঁড়ালো। তখন আমি বললাম, কিরে এখানে দাঁড়ালি কেন? মামা, এই কলেজে একটা মেয়ে দেখেছি, অনেক সুন্দরী, তোর সাথে ভালো মানাবে। তাই নাকি? তো কোথায় মেয়েটা? দাঁড়া, কিছুক্ষণ পর কলেজ ছুটি হবে, আমরা ওই চার দোকানে গিয়ে বসি। চল। দুজনে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসলাম। 20 মিনিট অপেক্ষা করার পর কলেজ ছুটি হয়ে গেল। তখন আমি বললাম, কিরে কোন মেয়েটা? ওই যে নীল রঙের জামা গায়ে, ওই মেয়েটা। আমি তার কথা মতো মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আসলেই অনেক সুন্দর, দেখতে একদম পরীর মতো। তখন আমি বললাম, চল মেয়েটার সাথে কথা বলে আসি। চল। তারপর দুজন মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে আমি বললাম, এই যে শুনছেন? মেয়েটিকে উদ্দেশ্য করে। জি, আমাকে বলছেন? তোমাকেই বলছি। তোমার নাম কি? জি, আমার নাম নিশি। বাসা কোথায়? আমার বাসা কলেজের পেছনে, রায়হান সাহেবের বাড়ি। আর রায়হান আমার বাবা। কি, তুমি রায়হান ভাইয়ার মেয়ে? তাহলে তো তুমি আমার ভাগ্নেই লাগো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আমি আসি। নিশি চলে গেল। আর আমি রাফিরে ধরে কয়টা উত্তর দক্ষিণা দিলাম। আরে মায়ের দিলাম। তখন রাফি বলল, মামা আর মারিস না, আমি কি জানতাম ও আমাদের রায়হান ভাইয়ের মেয়ে? তোকে তো কোনোদিন দেখিনি রায়হান ভাইয়ের বাড়িতে। এরকম ভুল যেন আর না হয়। তাহলে চল বাসায় যাই। ঠিক আছে চল। তারপর দুজনে একটা রিক্সা নিলাম। রাফি নেমে গেল, আর আমি আমাদের বাসার সামনে এসে রিক্সা থেকে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে চলে এলাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু, রাফির সাথে ছিলাম। ঠিক আছে, ভিতরে আয় আর ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আমার লক্ষ্মী আম্মু। তাড়াতাড়ি যা, আমার হাতে কাজ আছে। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ওয়াশরুমে গিয়ে গোসল করে একটা জামা গায়ে দিয়ে টেবিলে এসে দুপুরের খাবার খেতে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে রাবির সাথে আড্ডা দিতে থাকি। রাত 9টা বেজে গেল। তারপর রাফিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমার সামনে চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। তখন আমি বললাম, আম্মু, তোমার সন্ত্রাসী জামাই কোথায়? সোফায় বসে কফি খাচ্ছে। আম্মু, তুমি আজকে আমাকে ম্যানেজ করে নিও, আমি আর দেরি করে আসবো না। আমি কিছু জানি না, তুই ভিতরে আয়। কি আর করার, আম্মু আজকে আমার সাথে নাই, যা হবার হবে।
ভিতরে গিয়ে আস্তে আস্তে আমার রুমের দিকে যেতেই আব্বু ডাক দিল। তখন আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আব্বু বলল, এতক্ষণ কোথায় ছিলি? জি আব্বু, রাফির সাথে ছিলাম। তোমাকে বলছি না 8টার আগে যেন তোমাকে বাসায় দেখি। আব্বু, আর দেরি হবে না। তোমাকে আর দেরি করে আসা লাগবে না, রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখো। কেন? তুমি কাল সকালে ঢাকা যাবে। আমার এক বন্ধু অসুস্থ, ডাক্তার বলেছে তাকে রেস্ট নিতে। এখন তার অফিস দেখাশোনা করছে তার একমাত্র মেয়ে, কিন্তু তার মেয়ে একা অফিস সামলাতে পারছে না। তাই আমাকে বলল ভালো কোনো ছেলে পেলে তাকে বলতে। তাই আমি ঠিক করলাম তুমি তার মেয়ের সাথে অফিস দেখাশোনা করবে। কিন্তু আব্বু। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বললাম এটাই ফাইনাল। রুমে গিয়ে সব গুছিয়ে খাবার খেতে আসো। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। শালার বাপটা না, না থাক, কিছুই বলবো না। আব্বু যা বলে তাই করে, আম্মু কিছু বলতে পারে না আব্বুর ভয়ে। তো যাই হোক, সব গুছিয়ে রাতের খাবার খেয়ে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু এসে ডাকতে লাগলো, রাসেল, ওর তাড়াতাড়ি। আম্মু, তাও তো আরো পরে উঠবো। তুই আজকে ঢাকা যাবি না? আমি কোথাও যাব না, তুমি যাও তো, বলে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ঠিক আছে, তুই ঘুমা, আমি তোর আব্বুকে ডেকে দিচ্ছি। আরে আম্মু, এখানে আবার ওই শয়তানটারে ডাকবে কেন? এই তো আমি উঠে গেলাম। এতক্ষণ আমি ডাকলাম, উঠলি না, বাবার কথা বলতেই উঠে গেলি। আম্মু, তুমি তো জানো তোমার ওই বজ্জাত স্বামীরে আমি কত ভয় পাই। এতই যদি ভয় পাস তাহলে ডাকার সাথে উঠলি না কেন? আচ্ছা, এসব বাদ দাও। আম্মু, তুমি বাবাকে বলো না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমাকে বলে লাভ নাই, তোর বাবা যা বলে তাই করে। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, সব কিছু নিয়ে নিচে আয়। আম্মু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে আর বলতে না দিয়ে আমি আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরার পর বললাম, ওই শালা কোথায় তুই? মামা, আমি তো বাসা থেকে বেরিয়ে মামার দোকানে যাইতেছি। ওই শালা আর যদি একবার আমাকে মামা বলস, আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করব। আমি তোকে শালা বলি আর তুই আমাকে মামা বলিস, তোর কারণে আমার ভিউয়ার্সদের কাছে অনেক কিছু শুনতে হয়। আর মামা, রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাঠকদের বলছি, প্রিয় পাঠক পাঠিকা, আমি মামা ডাকি ভালোবেসে। আর রাসেল হচ্ছে আমার কলেজার ভাই এবং বন্ধু। আমরা একসাথে ছোটকাল থেকে বড় হয়েছি আর পড়ালেখা করেছি, তাই আপনারা অন্য কিছু মনে করবেন না। বলে দিয়েছি, এবার ঠিক আছে? ঠিক আছে, তুই এখন আমার বাসায় চলে আয় তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? আসলে জানতে পারবি, চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ফোন কেটে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে টেবিলে গিয়ে বসলাম। তখন আব্বু বলল, আসতে এত দেরি হলো কেন? ফ্রেশ হতে একটু সময় লেগেছে আর রাফির সাথে কথা বললাম আমাদের বাসায় আসার জন্য। রাফি আমাকে এগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, এই নাও, এখানে 5,000 টাকা আছে। আর তোমার নম্বর মুস্তাফিজকে দিয়ে দিয়েছি। তার ড্রাইভার এসে তোমাকে বাস কাউন্টার থেকে নিয়ে আসবে। নাস্তা করে বেরিয়ে পড়ো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে দেখি রাফি এসেছে। তখন রাফি আব্বুকে সালাম দিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন? অনেক ভালো আছি। তা তুমি কেমন আছো? জি আঙ্কেল, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওকে, আর কোনো কথা নয়, নাস্তা করে দুজনে বেরিয়ে পড়, বেশি দেরি হলে বাস পাবি না। আন্টি বাসা মানে? ও মা, তুমি জানো না রাসেল তো আজকে ঢাকা চলে যাবে, এই কারণে তোমাকে ডাকছে, তুমি ওকে বাস কাউন্টারে নিয়ে যাবে। ওকে, তুই নাস্তা করে নে, আমি তোকে যেতে যেতে সব বলবো। তারপর দুজনে নাস্তা করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে যেতে লাগলাম। তখন রাফি বলল, কি হলো মামা, কিছু তো বুঝলাম না। তাহলে শোন। এরপর গতকালের রাতের কথা সব কিছু খুলে বললাম। এই হলো কাহিনী। ঢাকায় গিয়ে তোর আঙ্কেলের মেয়েকে পেয়ে আমাকে ভুলে যাস না। আরে পাগল, তোকে কি আমি ভুলতে পারি? তুই আমার কলেজার ভাই। তারপর কথা বলতে বলতে বাস কাউন্টারে চলে আসলাম। তখন রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার চোখেও পানি চলে এলো। তাকে সান্ত্বনা দিয়ে টিকিট কেটে বাসে উঠে গেলাম। 10 মিনিট পর বাস ছেড়ে দিল। পরিবারকে ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে রাফির জন্য আরো অনেক খারাপ লাগছে। বেশিরভাগ আমরা দুজনেই চলাফেরা করতাম একসাথে। তো তাই হোক, এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে হেল্পার ডাক দিল সবাইকে কুমিল্লা রেস্টুরেন্টে গাড়ি 30 মিনিট দাঁড়াবে কিছু খাবার খেয়ে নিতে। আমিও বাস থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালাম। আমি আবার অত বেশি সিগারেট টানি না, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, সিগারেট শেষ করে বাসে এসে বসলাম।
5 মিনিট পর বাস ছেড়ে দিল। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, আপনি কতটুকু পর্যন্ত আসলেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে স্যার এ নম্বর দিয়ে বলল ওনার বন্ধুর ছেলে আসবে, আপনাকে কাউন্টারে গিয়ে নিয়ে আসতে। ও আচ্ছা, আমার আসতে আরো 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, আপনি কাছাকাছি আসলে আমাকে ফোন দিন। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে আম্মুর কাছে ফোন দিলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রাফিকে দিলাম। তাদের সাথে কথা বলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাস কাউন্টারে পৌঁছে গেলাম। কাছাকাছি আসার আগে ড্রাইভারকে ফোন করে বলে দিলাম। বাস থেকে নেমে এক সাইডে দাঁড়ালাম। হঠাৎ একটা লোক দৌড় দিতে আমার সাথে ধাক্কা খায়। আমি ধাক্কা সামলাতে না পেরে একটা মেয়ের গায়ে পড়ে যাই। তখন আমি তাড়াতাড়ি মেয়েটার গায়ের উপর থেকে উঠে যাই। মেয়েটা উঠেই ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়? দেখুন, আমি ইচ্ছে করে পড়িনি আপনার গায়ে। আমি ভালো করে জানি, তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। আমি বলছি ইচ্ছে করে পড়ি নাই, তারপরেও চুপ, আর একটা কথা বলবি না। আর যদি বলছোস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এতক্ষণ রাস্তা সবাই আমাদের কাহিনী দেখলো, অনেক অনেক কথা বললো। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। তারপর আমি গাড়িতে উঠে বসলাম। 20 মিনিট পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তখন আমি তাকে দেখি অবাক হয়ে গেলাম। যে দরজা খুললো সে আর কেউই নয়, সে হচ্ছে কাউন্টারে যার সাথে ধাক্কা খেলাম সেই মেয়েটা। তখন আমাকে বলল, তুই তুই আমার পিছু পিছু আমার বাসায় চলে আসলি? জি না, আমি আমার আব্বুর বন্ধুর বাসায় আসলাম। কি? তুই আমাকে বোকা পাইছিস? তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিছু যায় আসে না। আমাকে ড্রাইভার এই বাসায় নামিয়ে দিয়ে বলল এটা নাকি আঙ্কেলের বাসা, আর আঙ্কেল ভিতরে আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আঙ্কেলকে ডেকে দিন। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি আব্বুকে ডেকে আনছি। তার মানে এটা আঙ্কেলের মেয়ে। বলেই চলে গেল ভিতরে। ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার বড় ভাই তার একটা বন্ধুর বিয়েতে গেছে, এই কারণে তার কথা বলতে মনে নেই। তো যাই হোক, কিছুক্ষণ পর আঙ্কেল আর তার মেয়ে আসলে আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো। তুমি আমাদের ছেলে না? জি আঙ্কেল। তা বাহিরে কেন? ভিতরে এসো। আমি তো আসতে চাইছিলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে ঢুকতে দেয় নাই। রাইসা, সরি আব্বু, আমি বুঝতে পারিনি ও যে তোমার বন্ধুর ছেলে। এরকম ভুল যেন আর না হয়। আর যা, তোর পাশের রুমে ওকে নিয়ে যা। আজ থেকে রাসেল এখানে থাকবে। ঠিক আছে আব্বু। রাসেল, রাজের সাথে যাও। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে আঙ্কেল। তারপর রাইসা আমাকে তার পাশের রুমে নিয়ে গেল। তারপর বলল, এটা আপনার রুম, এখন আমি যাই। আর একটা কথা, যদি কোনোদিন আমার নামে আব্বুর কাছে বিচার দিস, তখন দেখবি এই রাইসা কি করে। ঠিক আছে, কোনোদিনও আপনার নামে বিচার দিব না। কথাটা যেন মনে থাকে। আরে রাইসা, তুমি আমাকে চিনোই নাই, আমি কি করি কয়দিন পরে দেখবে। তারপর ব্যাগ খাটে রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাইরে এসে খাবার টেবিলে গিয়ে বসলাম। তখন আঙ্কেল বলল, তা তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আঙ্কেল, সবাই অনেক ভালো আছে। ছোটকালে তোমার আব্বু আর আমি একসাথে চলাফেরা করতাম, একসাথে লেখাপড়া করছি। তোমার আব্বু ছিল আমার বেস্ট ফ্রেন্ড। কলেজে ওঠার পর একটা মেয়ের সাথে প্রেম করি। আব্বু আম্মুকে বললাম তাকে আমি বিয়ে করব, কিন্তু আব্বু আম্মু কোনো মতে রাজি না। তারপর দুজন পালিয়ে ঢাকা চলে এলাম। ঢাকায় এসে বিয়ে করে ফেললাম তাকে। তারপর দুজনে সুন্দরভাবে সংসার করতে লাগলাম। আমি একটা ব্যবসা ধরলাম। আস্তে ধীরে আমার ব্যবসা অনেক বড় হয়ে গেল। আঙ্কেল আন্টিকে তো দেখলাম না। তোমার আন্টি রাইসাকে জন্ম দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তারপর রাইসা সুখের কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করি নাই। রাইসাকে নিয়ে আমার সব পড়ালেখা শেষ করে এখন আমার অফিস দেখাশোনা করছে। আমার মেয়ের মনটা অনেক ভালো। মাঝে মাঝে জেদ উঠলে কি করে নিজেই জানে না। অনেক কথা হয়েছে, খাবার খেয়ে রেস্ট নাও। তুমি অনেক জার্নি করে আসলে। আর রাইসা ম্যাম কোথায়? তুমি তাকে রাইসা বলে ডাকবে। তুমি খাও, সে কিছুক্ষণ পর চলে আসবে। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রাইসা সিঁড়ি দিয়ে নামতেছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এসে আমার সামনের চেয়ারে বসলো। তখন আঙ্কেল বলল, কি তোর এত দেরি হলো কেন আসতে? ফ্রেশ হতে একটু সময় লেগেছে। আমি কোনো কথা না বলে খেতে লাগলাম। রাইসা আমার দিকে
রাগি চোখে তাকালো। আমি খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে ফোন দিলাম। আম্মু, কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আম্মু, আমি ভালো আছি। আর আব্বু কেমন আছে? ভাইয়া বাসায় আসছে? তোর আব্বু আম্মু ভালো আছে। আর তোর ভাইয়া ফোন দিয়ে বলল কালকে আসবে। তোর কথা জিজ্ঞেস করছিল, তারপর আমি সব বললাম। তা তুই এখন কি করস? খাবার খেয়ে রুমে এসে তোমাকে ফোন দিলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। রাফিকেও ফোন দিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলে রাইসার ডাকে ঘুম ভেঙে গেল। তখন আমি বললাম, কি হলো, ডাকলেন কেন? আব্বু তোকে নিচে যেতে বলছে। ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে কফি খাচ্ছে। আমাকে দেখে বলল, আরে রাফেল যে, ঘুম কেমন হলো? আসো এখানে বসো। জি আঙ্কেল, অনেক ভালো। রহিমা, এখানে একটা কফি দিয়ে যাও। আর তোমাকে যে জন্য ডাকছিলাম। জি আঙ্কেল, বলেন। এর মধ্যে কাজের মেয়ে কফি দিয়ে গেল। কাল সকালে তুমি রাইসার সাথে অফিসে যাবে। আমি রাইসাকে সব বলে দিয়েছি, সে তোমাকে সব বুঝিয়ে দেবে। দুজনে একসাথে অফিসে যাবে, নিজের অফিস মনে করে কাজ করবে। জি আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সবটুকু দিয়ে কাজ করতে পারি। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। আমি জানি তুমি অনেক মেধাবী ছেলে, তোমার কথাবার্তা অনেক ভালো। আমি জানি তুমি তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবে। তো যাই হোক, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। জি আঙ্কেল। তারপর দুজনে গিয়ে খাবার টেবিলে চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাইসা চলে এলো। তখন আঙ্কেল বলল, রাইসা মামনি সকালে তোমার সাথে করে রাসেলকে অফিসে নিয়ে যাবে আর আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে আব্বু। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যেতে হবে। তারপর সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ করে কে যেন আমার চোখে পানি দিল। চোখ খুলে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, চোখে পানি দিলেন কেন? তোকে সে কখন থেকে ডাকতেছি, তোর ওঠার নাম নাই, তাই বাধ্য হয়ে তোর চোখে পানি দিলাম। তাই বলে চোখে পানি দিবেন? পানি দিয়েছি, বেশ করেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়, অফিসের সময় হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে এসে নাস্তার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল, কারণ আজকে রাইসা শাড়ি পরেছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। তাকে দেখে আমি আবারও প্রেমে পড়ে গেলাম। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, ওই, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি নাস্তা কর, এমনি আজকে অনেক লেট হয়ে গেছে। আমি আর কিছু না বলে নাস্তা করে বাসার বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে এসে গাড়িতে গিয়ে পিছনের সিটে বসলো। আমি ড্রাইভারের সাথে সামনে বসলাম। তারপর গাড়ি চলতে লাগলো অফিসের দিকে। গাড়ি চলতে লাগলো। 30 মিনিট পর গাড়ি এসে অফিসের সামনে থামলো। গাড়িতে একটা কথাও হয়নি। তারপর দুজনে অফিসের ভিতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। দুজনেই রাইসার কেবিনে ঢুকলাম। আমাকে চেয়ারে বসতে বলল। আমি একটা চেয়ার টেনে বসলাম। রাইসা কাকে জানি ফোন দিয়ে কেবিনে আসতে বলল। কিছুক্ষণ পর একটা লোক অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। তখন লোকটি বলল, ম্যাম আমাকে ডেকেছেন? আঙ্কেল, আপনাকে কতবার বলবো আমাকে ম্যাম বলে ডাকবেন না, চেয়ারে বসুন। এটা কিভাবে হয় ম্যাম? আমি একজন কর্মচারী হয়ে আপনার নাম ধরে ডাকবো? আপনি আমার বাবার মতো, বাবা হয়ে মেয়েকে ম্যাম বলবেন? আমি আর যেন তোমার মুখে ম্যাম ডাক না শুনি, আমাকে আমার নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে মা, আর বলবো না। তো বলো, আমাকে কেন ডেকেছো? ওর নাম রাসেল, আজ থেকে ও আমাদের অফিসে কাজ করবে। তোমাকে আমি গতকাল রাতে ওর কথা বলেছিলাম, তুমি ওকে ওর কেবিন দেখিয়ে দাও আর ওর কাজগুলো বুঝিয়ে দাও। ওকে মা, আমি তাকে সব বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে আসুন। জি চলুন। আপনি আঙ্কেলের সাথে যান, আপনাকে সব বুঝিয়ে দিবে। আর কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। তারপর আমি আর লোকটি রাইসার কেবিন থেকে বেরিয়ে আসলাম। তারপর আমি লোকটিকে বললাম, আচ্ছা, আমি তো আপনাকে চিনতে পারলাম না। জি, আমি এই অফিসের ম্যানেজার। আমার নাম ইকবাল হোসেন। আমি এই অফিসে আজ 10 বছর কাজ করি। আর আপনাকে তো চিনতে পারলাম না। প্রথমে আগে আমাকে নাম ধরে ডাকবেন,
আর আমি এই অফিসের বসের বন্ধুর ছেলে, বাড়ি লক্ষ্মীপুর। আমি কালকে আসলাম, আঙ্কেলের বাসায় থাকবো। আমার বাবা আর ভাই আমাদের একটা ব্যবসা আছে, ওইটাই সামলায়, আর আমও ঘরে কাজে ব্যস্ত থাকে। তোমাদের ব্যবসা থাকতে তুমি অফিসে কেন এলে? আঙ্কেল নাকি অসুস্থ, তার মেয়ে একা অফিস সামলাতে কষ্ট হয়, এই কারণে আব্বু আমাকে এখানে পাঠায় আঙ্কেলের মেয়ের সাথে যেন অফিসটা দেখাশোনা করি। কথা বলতে বলতে একটা কেবিনের সামনে এসে দাঁড়ায়, তখন ম্যানেজার বলল, এটা তোমার কেবিন, আর এখানে কিছু ফাইল রাখা আছে, এগুলোর কাজ করো। সমস্যা হলে রাইসা মামুন কাছে গিয়ে ঠিক করে নিও। ঠিক আছে আঙ্কেল। ম্যানেজার চলে গেল। আমি বসে বসে ফাইলগুলোর কাজ করতে লাগলাম। আমি বুঝি না এমন কেন কথা না, আমি আমাদের অফিসে মাঝে মাঝে গিয়ে কাজ করতাম। তো যাই হোক, আমি কাজ করতে লাগলাম। হঠাৎ পাশে একটা লোক বলল, হাই, আমি আরিফ। আমি রাসেল। তুমি কি নতুন? তোমার বাড়ি কোথায়? জি, আমি নতুন, আর আমার বাড়ি লক্ষ্মীপুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। আমাকে আপনি না তুমি করে বলবা। ঠিক আছে, তুমি করে বলবো, তুমিও আমাকে তুমি করেই বলবা। আচ্ছা ঠিক আছে, বলবো। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে হঠাৎ একটা ফাইলে আটকে গেলাম। একবার মনে করছি আরিফের কাছে বলবো, তারপর আবারও মনে করলাম কি জানি কিভাবে, তাই আর কিছু না ভেবে ফাইলটা নিয়ে রাইসার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় দাঁড়িয়ে বললাম, আসতে পারি ম্যাম? আরে রাসেল, তুমি আসো। জি ম্যাম। আরে তুমি আমাকে ম্যাম বলো কেন? আমাকে তুমি নাম ধরে ডাকবে। চেয়ারে বসো। কি ব্যাপার, হঠাৎ এভাবে কথা বলো কেন? না ম্যাম, এটা কি করে হয়? আমি একজন কর্মচারী হয়ে নাম ধরে ডাকতে পারবো না। ওই, তুমি কি আমাদের বাইরের কেউ? তুমি হলে আমার বাবার বন্ধুর ছেলে। যদি অফিসের কেউ জানে তুমি আমার বাবার বন্ধুর ছেলে হও, আমাকে ম্যাম ডাকছো, তখন আমাদের কাছে কেমন লাগবে? তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে, ব্যাস। ঠিক আছে ম্যাম। না, রাইসা। এই তো গুড। আর একটা কথা, গতকালকের জন্য আমি সরি। আমার এক বান্ধবীর সাথে ঝগড়া করে আসছিলাম, মাথা পুরোই গরম ছিল, তাই রেগে তোমাকে থাপ্পড় মারলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আরে, আমি কিছু মনে করি নাই। হ্যাঁ, তোমার উপর রাগ ছিল, কিন্তু এখন আমি তোমাকে মাফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো দুজনে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসি। ঠিক আছে, চলো। তারপর দুজনে ক্যান্টিনে চলে গেলাম। একটা টেবিলে গিয়ে দুজনে বসলাম। তারপর রাইসা অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল, দুজনে খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলল, আচ্ছা রাসেল, তুমি কি কখনো প্রেম করেছো? আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। কেন হবে না? আমি দেখতে অতটা ভালো না, দেখতে কালো। এমন ছেলের সাথে কে প্রেম করবে? কে বলেছে তুমি দেখতে ভালো না? তুমি দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়েই তোমাকে দেখলে পাগল হয়ে যাবে। যদি পাগল হতো তাহলে এখনো আমি সিঙ্গেল থাকতাম না। আশেপাশে দেখলে পেতেও পারো। কই, আশেপাশে তো কাউকে দেখলাম না। আরে গাধা, আমাকে কি চোখে পড়ে না? বিড়বিড় করে কি বলছো? না কিছু না, খাবার খাও। খাবার খেয়ে আমি বিল দিতে গেলে রাইসা জোর করে দিয়ে দেয়। দুজনে অফিসে এসে আমি আমার কেবিনে চলে আসলাম, কাজ করতে লাগলাম। তখন আরিফ বলল, কি ব্যাপার রাসেল, তোমার সাথে ম্যাম এত হেসে কথা বলে কেন? কিছু চলছে নাকি? আরে ভাই, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝিয়ে দেয়। আর গতকাল তার বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, তাই কি হয়েছে আমাকে বলেছে। ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম। মিথ্যা বললাম, সত্যি কথা বললে বলবে প্রথম দিনে ম্যামের সাথে এত হাসাহাসি করে কথা বলি কেন। ও আচ্ছা, তাই বলো। আমি তো মনে করছিলাম না থাক। তা প্রথম দিন কেমন চলছে? জি, অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, পরে কথা হবে। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অফিসের টাইম শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে। কিছুক্ষণ পর রাইসা বের হলো কেবিন থেকে, আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো বসে আছো যে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তাহলে চলো। তারপর দুজনে অফিস থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। তখন রাইসা বলল, প্রথম দিন কেমন লেগেছে অফিসের কাজ? অনেক ভালো লেগেছে। আরো কিছু কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। কাজের মেয়ে রহিমা এসে দরজা খুলে দিল। তারপর দুজনে ভেতরে গেলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, প্রথম দিন কেমন লেগেছে? আমি বললাম ভালো। কিছুক্ষণ কথা বলে রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে এসে শুয়ে মোবাইলে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে গাড়িতে উঠে অফিসে চলে আসলাম।
আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল রাইসা নাকি আমাকে ডেকেছে। তাই আমি উঠে রাইসার কেবিনে যেতেই ঠাস একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে মেয়েটিকে বললাম, সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে, সমস্যা নাই। আপনার কোথাও লাগেনি তো? জি না, আমার কোথাও লাগেনি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমি সাফা, আজকে জয়েন করছি। আর আপনি? জি, আমি রাসেল, আমি গতকাল থেকে জয়েন করেছি। আচ্ছা, পরে কথা হবে। ম্যাম আমাকে রাখছে, দেরি হলে আবার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, যান। আমি আর কোনো কথা না বলে রাইসার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আমি কি ভিতরে আসতে পারি? আসুন। আমি ভিতরে গিয়ে রাইসার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল করে বসে আছে। তখন আমি বললাম, আমায় ডেকেছিলে? তোকে আমি কোন সময় আসতে বললাম? আমি তো আসতেছিলাম, কিন্তু হঠাৎ তারপর সবকিছু খুলে বললাম। ও আচ্ছা, আর শোন, মেয়েদের সাথে বেশি কথা বলবি না। কেন? আমি বলছি বলবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বলবো না। তা কেন ডেকেছিলে? আজকে লাঞ্চের টাইমে বাসায় চলে যাব দুজনে। কেন? আমার এক বান্ধবীর কাল বিয়ে, তাই দুজনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে মার্কেটে যাব। গিফট আর কিছু কেনাকাটা করে বাসায় এসে সন্ধ্যায় দুজনে তাদের বাসায় যাব। তা বুঝলাম, কিন্তু অফিসকে সামলাবে? ম্যানেজার আঙ্কেলকে বলেছি, উনি সব দেখে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, ওগুলো শেষ করতে হবে। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে রাইসার কেবিন থেকে বেরিয়ে এসে আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। তারপর দুজনে বাইরে এসে গাড়িতে উঠলাম। 20 মিনিট পর বাসায় চলে আসলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে দুজনে মার্কেট চলে গেলাম। প্রথমে একটা গিফট নিল, তারপর রাইসার জন্য কিছু জামা নিল। কিছুক্ষণ পর দেখি রাইসা ছেলেদের দোকানে গেল। তখন আমি বললাম, কি ব্যাপার, ছেলেদের দোকানে আসলে কেন? একজনের জন্য একটা শার্ট আর প্যান্ট নিব, দেখি তোমার মাপে হয় কিনা। আমার মাপে কেন? ও দেখতে তোমার মতো। রাইসার মুখেও কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। ও ঠিক আছে, নাও। তারপর একটা শার্ট আর একটা প্যান্ট নিল আমার মাপে। মার্কেট থেকে বেরিয়ে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে বাসায় চলে আসলাম। হঠাৎ রাইসা আমার হাতে ব্যাগটা দিয়ে যেটা বলল, আমি তো অবাক হয়ে গেলাম। বাসায় এসে রাইসা হাতের ব্যাগটা দিয়ে আমাকে বলল, এইটা নাও, এইটা তোমার জন্য। ভিতরে একটা হলুদ পাঞ্জাবি আছে, ওটা পরে সন্ধ্যায় আমার সাথে যাবে। তুমি না বললে অন্য কারোর জন্য কিনছো, এখন আমাকে দিলে কেন? এগুলো আমি তোমার জন্য কিনেছি। তোমার জন্য বললে তুমি কিনতে দিতে না, তাই তোমার কথা বলিনি। আমি এগুলা নিতে পারবো না। কেন? আমি কারো দেওয়া জিনিস নেই না। আমি বলছি নিতে, আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমি রেডি হতে গেলাম। কিন্তু আর কিছু বলতে পারলাম না, তার আগেই আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশে পাঞ্জাবি পরে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ রাইসা একটা হলুদ শাড়ি পরেছে আমার সাথে ম্যাচ করে। তাকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি এক ধ্যানে তাকিয়ে রইলাম রাইসার দিকে। কখন যে আমার সামনে চলে আসছে আমি বলতে পারবো না। তখন আমাকে ধাক্কা দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? একটা পরী দেখি। কোথায়? আমি তো কোনো পরি দেখি না। তুমি কি পরীর থেকে কম নাকি? ও তাই? তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে মোটেও সুন্দর লাগছে না। একবার নিজেকে আয়নায় দেখো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। যে কোনো মেয়ে দেখলেই পাগল হয়ে যাবে। কোনো মেয়ের দরকার নেই, তুমি পড়লেই চলবে। এই তুমি বিড়বিড় করে কি বলো? না কিছু না। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো। তারপর দুজনে বাইরে এসে গাড়ির সামনে দাঁড়ালাম। ড্রাইভারকে দেখতেছি না। আমি বললাম, কি ব্যাপার, ড্রাইভার আঙ্কেল কোথায়? ড্রাইভার আঙ্কেলকে বাসায় পাঠিয়ে দিয়েছি। কেন? তাহলে গাড়ি চালাবে কে? কেন? আমি চালাবো। আমি কি গাড়ি চালাতে পারি না? ও আচ্ছা, তাহলে চলো। তারপর আমি পিছনে বসতে গেলে রাইসা আমাকে বলে সামনে বসতে। তাই আর কোনো কথা না বলে গাড়ির সামনে উঠে বসলাম। রাইসা গাড়ি চালাতে লাগলো। কথা বলতে বলতে আমরা একটা বাসার সামনে চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। রাইসা গাড়ি একটা জায়গায় পার্ক করে। তারপর দুজনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। হঠাৎ কিছু মেয়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলল,
কি রে, তোর আসতে এত লেট হলে কেন? তুই জানিস তোর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছি। আচ্ছা, পরে কথা হবে, আগে ভেতরে চল। কি রে রাইসা, এই ছেলেটা কে? ও হচ্ছে রাসেল, আমার বাবার বন্ধুর ছেলে। আমার সাথে অফিসে কাজ করে। আমি একা সামলাতে পারি না, তাই আব্বু ওকে আনছে। দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম, তোর সাথে ভালো মানাবে। কি রে, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? তোরা পরিচয় হয়নি, আমাকে বলিস কেন? তোর কিছু করতে হবে না। হাই, আমি মিম। আমি রাসেল। আমি লিনা। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস, আপনাদেরও অনেক সুন্দর লাগছে। হয়েছে অনেক কথা, এখন আমরা রিফার যার বিয়ে তার কাছে যাই চলো। আর রাসেল, তুমি ওখানে বসো, আমি রিফার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। রাইসা তার বান্ধবীদের সাথে চলে গেল। আমি এক কোনায় গিয়ে একটা চেয়ারে বসলাম। হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, আরে আপনি এখানে? আমারও একই প্রশ্ন, তুমি এখানে? আমার কাজিনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? ও, তার মানে তোমার কাজিনের বিয়ে? আপনি এখানে কিভাবে? আমি তোমার ম্যামের সাথে আসলাম। তোমার ম্যামের নাকি বান্ধবী, তাই আমাকে সাথে করে নিয়ে এলো। ও আচ্ছা, তাই এখানে একা বসে আছো কেন? ম্যাম কোথায়? তোমার ম্যাম তার বান্ধবীদের সাথে দেখা করতে গেছে। আমাকে বলল এখানে বসতে, দেখা করে চলে আসবে। ওহ, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি তুমি করে বলতে পারি না? একসাথে অফিসে কাজ করি, সেই হিসেবে আজ থেকে আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক, তুমি করেই বলবো। তোমাকেও তুমি করে বলতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, বলবো। তাহলে তুমি বসো, আমি ভিতর থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও। সাফা চলে গেল। হঠাৎ করে রাইসা এসে বলল, ওই মেয়েটা কে? কিসের এত কথা বলে? আরে, সকালে তোমাকে যে মেয়ের কথা বললাম এটা সেই মেয়েটা। তার নাকি কাজিনের বিয়ে। হঠাৎ আমাকে দেখে আমার কাছে এসে বলল, আমি এখানে কেন? তারপর তাকে সবকিছু বললাম। ওই মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না, তার থেকে বেশি কথা বলবে না, ওর থেকে দূরে দূরে থাকবে। কেন? আমি বলছি তাই। আর একটা কথা বললেই নাক ফাটিয়ে দিব, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, বলবো না। চলো আমার সাথে, তোমাকে পরিচয় করে আমি রিপার সাথে। ঠিক আছে, চলো। তারপর রাইসা আমাকে ভিতরে নিয়ে একটা রুমে ঢুকলো। ভিতরে গিয়ে দেখি সব মেয়ে, সব কয়টা ময়দা সুন্দরী। রাইসা আমাকে রিপার সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ কথা বলে বাইরে চলে এলাম। রাইসা তার বান্ধবীদের সাথে রয়েছে। আমি বাইরে এসে একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর মেয়েকে স্টেজে ওঠালো। তারপর এক এক করে সবাই মেয়েকে মেহেদি লাগালো। হঠাৎ রাইসা আমার সামনে এসে বলল, রাসেল চলো, আমরা দুজনে মেহেদি লাগিয়ে আসি। আমি না উঠলে হয় না? তোমার জন্য আমি আমার বান্ধবীর সাথে উঠি নাই, তাড়াতাড়ি আমার সাথে চলো। তারপর দুজনে স্টেজে উঠে প্রথমে আমি মেহেদি লাগালাম। তারপর এক পিস কেক খাইয়ে দিলাম। পাশে অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলছে আমাদের দুজনকে মানিয়েছে অনেক। আরো অনেকজনে অনেক কথাই বলছে। আমি সামনে তাকিয়ে দেখি সাহা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি তার থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর নাচ গান শুরু হলো। সবকিছু শেষ করে সবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। তখন রাইসা বলল, তোমার থেকে কেমন লাগছে অনুষ্ঠান? অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম, কেউ দরজা খুলল না। রাইসা গাড়ি পার্কিং করে এসে দেখে আমি কলিং বেল চাপ দিতে লাগলাম। তখন সে আমাকে বলল, আরে কি করছো? আমাদের জন্য কি সবাই এখনো জেগে আছে? রাত বাজে 2টা। তাহলে ঢুকবো কেমন করে? আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে। ও আচ্ছা, তাই বলো। তারপর দুজনে দরজা খুলে ভিতরে ঢুকে আমি আমার রুমে আর রাইসা তার রুমে গেল। আমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম। সকালবেলা হঠাৎ আমার পুরো শরীর ভিজে আছে। সামনে তাকিয়ে দেখি রাইসা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমাকে ভিজেলে কেন? তোকে সকাল থেকে ডাকতে ডাকতে তোর ওঠার নাম নেই কোনো, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি দিলাম। এত সকাল সকাল আমার ঘুম ভাঙলে কেন? কি এখনো সকাল দুপুর 12টা বাজে? বিয়েতে যাবি না? তোর জন্য আজকে অনেক লেট হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে রাইসা যে শার্ট প্যান্ট দিচ্ছে, আমি রাইসার দেওয়া শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে আসতেই ঠাস
কি হলো বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। রুম থেকে বেরিয়ে আসতেই রাইসা আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো। আমি তাকে ধরে ফেলি। রাইসা চোখ বন্ধ করে ফেলেছে। তখন আমি তাকে দাঁড় করিয়ে ছেড়ে দিলাম। আমি বললাম, তুমি আমার রুমের সামনে কি করো? তোমার দেরি দেখে তোমাকে ডাকতে আসলাম, কিন্তু আমি দরজার সামনে এসে রুমে ঢুকতেই তুমি রুম থেকে বেরিয়ে আসলে। তারপর কি হলো আপনারা তো জানেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। চলো। আমি জানি তোমার মন কেন খারাপ হলো, কারণ আজকে রাইসা শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি, নীল চুড়ি, সবকিছু ম্যাচ করে পরেছে। আমি বুঝি না রাইসা তার রঙের সাথে আমার জামা কাপড় কিনে কেন। তাহলে কি রাইসা? না না, এ আমি কি ভাবছি, এটা হতে পারে না, হয়তো মনে করে দিয়েছে। তারপর বাসার বাইরে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বললাম, আজকে আমি গাড়ি চালাবো। তুমি গাড়ি চালাতে পারো? অনেক আগে থেকেই। তুমি গাড়িতে উঠো। হুম। আমি উঠেও গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। তখন আমি বললাম, রাইসা, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। যাক, এতক্ষণে তোমার চোখে পড়লো আমার দিকে। কেন? তুমি আমাকে প্রথম দেখে কিছু বলো নাই, তাই মনে করেছি তুমি আমার দিকে ঠিকমতো খেয়াল করনি। ও আচ্ছা, আজকে কিন্তু সত্যি তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে যে ছেলে দেখবে সে ছেলেই পাগল হয়ে যাবে। তুমি পাগল হলে চলবে, আমার অন্য ছেলের দরকার নেই। এই তুমি খালি বিড়বিড় করে বলো। কিছু না, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর শোনো, বিয়ে বাড়িতে কোনো সুন্দর সুন্দর মেয়ে আসবে অনেক, কোনো মেয়ের দিকে তাকাবে না। কেন? তাকালে সমস্যা কি? আমি বলছি তাকাবা না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। আমি গাড়ি পার্কিং করে দুজনে গাড়িতে থেকে নেমে বাসার ভিতরে গেলাম। ভিতরে ঢুকে রাইসা রিপাকে জড়িয়ে ধরলো। আমরা ভিতরে ঢুকে দেখি জামাই চলে এসেছে। জামাই আর বউ স্টেজে দুজনে চেয়ারে বসে আছে। আমার হাতে গিফট বক্স ছিল, তাদের হাতে দিয়ে আমি আর রাইসা চেয়ারে গিয়ে বসলাম। তখন রাইসা বলল, তাদের দুজনকে অনেক মানিয়েছে, তাই না? হুম। আমারও স্বপ্ন আছে, আমার বিয়ের সময় দুজন একসাথে স্টেজে বসবো, দুজনে হাতে হাত রাখবো। বিয়ের পর আমি ওকে অনেক ভালোবাসবো। এখনো বিয়ে হয়নি, তার আগে থেকেই কত স্বপ্ন। হতে কতক্ষণ? আমি তো রাজি, কিন্তু সে রাজি কিনা বলতে পারি না। তো সে মানুষটাকে জানতে পারি? এখন না, সময় হলে জানতে পারবে। আর কোনো কথাই বললাম না। তার মানে রাইসা অন্য কাউকে ভালোবাসে। মনটা অনেক খারাপ হয়ে গেল। বিয়ে পড়ানো হয়ে গেল। তারপর সবাই খাবার দাবার শেষ করে একটা জায়গায় গিয়ে বসলাম। রাইসা রিপার সাথে ভিতরে কথা বলছে। আমি মন খারাপ করে বসে আছি। হঠাৎ কে যেন বলল, তুমি এখানে বসে আছো কেন? সামনে তাকিয়ে দেখি সাফা, তাকেও আজকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, এমনি। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা খাবার খেয়েছো? খাবার খেয়ে এসে এখানে বসলাম। তা তুমি খেয়েছো? আচ্ছা রাসেল, রাইসা ম্যাম সবসময় তোমার সাথে কেন? কই, রাইসা আমার সাথে সব সময় থাকে, বরং আমি সব সময় রাইসার সাথে থাকি। কারণ আঙ্কেল বলেছে রাইসাকে যেন চোখে চোখে রাখি। আর রাইসা আমাকে বলেছে কোনো মেয়ের সাথে কথা না বলি। কেন? কথা বলে কি হবে? সে আমি জানি না, ও হয়তো চলে আসবে। তুমি এখন চলে যাও। হঠাৎ রাইসা সামনে এসে বলল, এই মেয়ে, তুমি এখানে কি করো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, যা ভাবছিলাম তাই হলো। তখন সাফা বলল, না, এমনি রাসেলের সাথে কথা বলছিলাম। কি এমন কথা বললে? না মানে কেমন আছে আপনি, সবসময় ম্যামের সাথে থাকেন কেন, অফিসে কাজ কেমন চলে, এসব বিষয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তোমাকে আমি আর রাসেলের আশেপাশে যেন না দেখি। ঠিক আছে ম্যাম। ওই, তোকে না বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে? একসাথে অফিসে কাজ করি, তাই কিছুক্ষণ কথা বললাম। তুমি তো ভিতরে চলে গেলে, একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম কিছুক্ষণ কথা বলি। ঠিক আছে, চলো তাহলে বাসে যাব। চলো। তারপর বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে দুজনেই দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ে দরজা খুলে দিল। দুজনে ভিতরে ঢুকে আমি আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাটে শোয়ার সাথে সাথেই ঘুম চলে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি তার দিকে অন্ধকার হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে।
তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর আমাকে বলল, তাহলে তোমার ঘুম ভাঙলো? বিয়ে বাড়িতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই শোয়ার সাথে সাথে কখন যে ঘুম চলে এলো বলতে পারবো না। ঠিক আছে, টেবিলে গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আর রাইসা কোথায়? রাইসা ওর রুমে আছে, বলছে রাতে নাকি খাবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো। তারপর খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ চোখে কে জানি পানি দেয়, তাই তাড়াতাড়ি শোয়া থেকে বসে গেলাম। সামনে তাকিয়ে দেখি রাইসা আজকেও বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই তুমি কি আমাকে প্রতিদিন সকালে চোখে পানি না দিলে ভালো লাগে না? আমি কি করব, তোমাকে কখন থেকে ডাকতেছি, তোমার ওঠার কোনো নামই নেই, তাই বাধ্য হয়ে পানি দিছি। তাই বলে গায়ে পানি দিবে? দিয়েছি, বেশ করেছি। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে হবে। তুমি অফিসের বস হয়ে এত তাড়াতাড়ি করো কেন? আমি তাড়াতাড়ি না গেলে সবাই বসে বসে আড্ডা দিবে। এখানে তাড়াতাড়ি অফিসে যাই, তুমি রেডি হয়ে নিচে আসো। আমি গেলাম রেডি হতে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে নাস্তার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর রাইসা এসে টেবিলে বসে। দুজনে নাস্তা করে অফিসে চলে গেলাম। আমি আমার কেবিনে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল রাইসা নাকি আমাকে তার কেবিনে যেতে বলেছে। তাই আমি আর কোনো কথা না বলে রাইসার কেবিনের ভিতরে ঢুকে গেলাম। আমি বললাম, বলো কেন ডেকেছিলে? 12টার সময় অফিসে একটা মিটিং আছে। আমি চাই ওই মিটিং এর সব কাজ করবে। আমি জানি তুমি তোমাদের অফিসে অনেকটা ফুটেজ নিয়েছিলে। আশা করি এই প্রজেক্টটাও আমরাই পাবো। আমি জানি তোমার মেধা অনেক ভালো, তাই আমি চাই এই মিটিং এর প্রধান তুমি থাকবে। আমি কি পারবো? আমি জানি তুমি পারবে। ঠিক আছে, আমার জন্য দোয়া কইরো। হুম। আমি আর কোনো কথা না বলে রাইসার কেবিন থেকে বেরিয়ে এসে আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। ওদিকে রাইসা মিটিং এর সব কাজ রেডি করেছে। কিছুক্ষণ পর পিয়ন চাচা এসে বলল, বাবা রাসেল, মিটিং এর সবকিছু রেডি, তোমাকে যেতে বলেছে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে বাবা, আমি যাই। আমি আর বসে না থেকে মিটিং রুমে চলে গেলাম। সবাইকে সালাম দিলাম। তারপর আমি শুরু করলাম। আমি সবাইকে বুঝিয়ে বলছি, আর রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমার কথায় সবাই অনেক খুশি হয়েছে, তাই প্রজেক্টটা আমাদেরকেই দিল। তো যাই হোক, মিটিং শেষ করার পর রাইসা আমাকে বলল, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এটা আমার কাজ, আমি নিজের অফিস মনে করে কাজ করি। দোয়া করবে সামনে যেন এভাবেই কাজ করে যেতে পারি। আচ্ছা চলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, দুজনে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। তারপর দুজনে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস ছুটির পর দুজনে বাসায় চলে আসলাম। এইভাবে চলতে চলতে প্রায় 2 মাস হয়ে গেল। এখন আগের চেয়ে অনেক কেয়ার করে রাইসা আমার জানি রাইসা আমাকে ভালোবাসে। আমি তো প্রথম দিন থেকেই মনে জায়গা দিয়ে দিয়েছি রাইসাকে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। সাফা মেয়েটা আমার সাথে কথা বলতে পারে না রাইসার ভয়ে। তো যাই হোক, সবার সাথে রাতের খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনেই অফিস চলে গেলাম। আমি ডেস্কে বসে কাজ করতে লাগলাম, রাইসার কেবিনে আর আমার কেবিনে সামনাসামনি। হঠাৎ রাইসার কেবিনের দিকে চোখ গেল, দেখি রাইসা আমার দিকে তাকিয়ে আছে। রাইসা যখন দেখছে আমি তার দিকে তাকিয়ে আছি, তখন রাইসা মাথা নিচু করে ফেলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারছো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ভালোবাসার কথা। হঠাৎ আরিফ বলল, রাসেল, আমাকে একটা হেল্প করে দে না। কিরকম হেল্প বল? আমি না সাফা মেয়েকে পছন্দ করে ফেলেছি। তোর সাথে ওর ভালো সম্পর্ক, তুই যদি বলিস সে রাজি হয়ে যাবে। প্লিজ বন্ধু, না করিস না। আমি কিভাবে তার সাথে কথা বলবো? তোদের রাইসা ম্যাম যদি জানতে পারে আমি সাফার সাথে কথা বলেছি, তাহলে আমাকে আস্ত রাখবে না। আরে ম্যাম জানতে পারবে না। তুই শুধু 30 মিনিট সময় নিয়ে নিবি অন্য কাজের বাহানা করে রাইসা ম্যামের কাছ থেকে। আমি এখান দিয়ে সব ব্যবস্থা করে নিব। কিন্তু রাইসা কি দিবে? আর যদিও দেয়, তখন কিন্তু আমার পিছে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। আচ্ছা দেখি দেয় কিনা। না দিলেও তোকে কিন্তু ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা কোথায় কথা বলবো? একটা রেস্টুরেন্টে আমি তাকে নিয়ে যাব। আমি যাওয়ার পরে তুই আসবি।
ঠিক আছে, তা কয়টার সময় যাবি? অফিস ছুটির পর আমি আর সাফা আগে বেরিয়ে যাব, তুই পরে আসবি। আচ্ছা ওকে, তা গিয়ে কাজ কর, তোদের ম্যাম দেখলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আরিফ চলে যাওয়ার পরে আমি আবারও কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। আমি একটা কথা বুঝি না, রাইসা আজকে আমাকে সকাল থেকে একবারও ডাকেনি। মনে হয় কাজের চাপে আমার কথা খেয়াল নেই। তাই আমি উঠে রাইসার কেবিনে গেলাম। যা মনে করেছি তাই, এখনো কাজ করতেছে। আমি বললাম, কি ব্যাপার, আজকে খাবে না? লাঞ্চের টাইম তো হয়ে গেছে। এই ফাইলটার অল্প কিছু কাজ আছে, তুমি খেয়ে নাও, আমি কাজটা শেষ করে খেয়ে নিব। আচ্ছা, তোমার হাতের কাজ শেষ হোক, তারপর দুজনে খাবো। আরে তুমি আমার জন্য বসে থেকো না, আমি জানি তোমার খিদে লাগলে তুমি সহ্য করতে পারো না, তুমি গিয়ে খেয়ে নাও। সমস্যা নেই, তুমি হাতের কাজ শেষ করো, তারপর না হয় খাবো। বুঝেছি, তুমি আমাকে ছাড়া খাবে না, তাহলে চলো খাবার খেয়ে এসে হাতের কাজ করব। আরে হাতের কাজ শেষ করো, আমি তো বসে আছি। পরে করব, আসো তুমি, খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। তারপর দুজনে মিলে ক্যান্টিনে চলে গেলাম। তারপর খাবার খেয়ে এসে আমি আমার কেবিনে, আর রাইসা তার কেবিনে চলে গেল। আমার কেবিনে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অফিসের টাইম শেষ হয়ে গেল। আমার আগে আরিফ আর সাফা চলে গেল। আমি অফিসের বাইরে অপেক্ষা করতে লাগলাম রাইসার জন্য। তার কেবিনে গেলাম না, কারণ একটা নতুন প্রজেক্ট পেয়েছে, কাজ ভালো দেখলে আরো দিবে বলেছে, তাই মন দিয়ে কাজ করে। তো যাই হোক, কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। তখন আমাকে বলল, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বা আমার কেবিনে গিয়ে বসতে। না, ভাবলাম তুমি কাজে বিজি আছো, তাই যাই নাই। শত বিজি থাকি না কেন, তুমি আমার কেবিনে সবসময় আসবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? তুমি আবার রাগ করবে না তো? রাগ করবো না, তুমি বলতে পারো। তুমি আজকে একা বাসায় চলে যাও। আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাব, তার সাথে মার্কেটে দেখা করতে বলেছে। প্লিজ তুমি রাগ করো না। আর এখানে রাগ করার কি আছে? তুমি যাও, কোনো সমস্যা নেই। তা কোন সময় আসবে বাসায়? বেশি সময় লাগবে না, 30 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে, তুমিও সাবধানে যাবে। রাইসা গাড়িতে উঠে চলে গেল। আর আমি একটা রিক্সা নিয়ে আরিফ যে রেস্টুরেন্টের কথা বলেছে সেইখানে আমি 10 মিনিটে চলে গেলাম। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি আরিফ আর সাফা একটা টেবিলে বসে আছে। আমিও তাদের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তখন আরিফ বলল, কিরে, তোর এখন আসার সময় হলো? আরে বলিস না, তোদের রাইসা ম্যামকে অনেক কষ্টে ম্যানেজ করে আসলাম। আচ্ছা তোরা কথা বল, আমি আসতেছি। ঠিক আছে, আমি জানি তুমি লজ্জায় থাকতে পারবে না। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কিছু বুঝি না, আরিফ হঠাৎ আমাকে রেস্টুরেন্টে আনলো কেন? আরিফ তোমাকে একটা কথা বলবে বলতে পারে না, কারণ তার অনেক ভয় করে। কথাটা তুমি কিভাবে নিবে আমি তা জানি না, কিন্তু তারপরেও বলতে হয়। আরিফ তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে যেদিন নতুন তুমি অফিসে আসো সেদিন থেকেই তোমাকে ভালো লাগে। এই ভালো লাগার মধ্যে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছে তা সে বলতে পারবে না। প্লিজ তুমি তাকে ফিরিয়ে দিও না, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি তো ওকে এমনভাবে কোনো সময় দেখিনি। দেখো নাই, এখন থেকে দেখবে। আচ্ছা ঠিক আছে, তাকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আরিফকে পাঠিয়ে দিই, তুমি তাকে আপন করে নিও। আর আমি এখন চলে যাই, দেরি হলে তোমাদের ম্যামের অনেক কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে কথা হবে। আর দোয়া করি আল্লাহ যেন তোমাদের সারা জীবন একসাথে রাখে। তাই যেন হয়। আমি আর কোনো কথা না বলে বাইরে আসি। আরিফকে বললাম সাফা রাজি হয়, কালকে যেন ট্রিটটা পাই। বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। আমি দেখি রাইসাই দরজা খুলে দিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে। তখন আমাকে বলল, কোথায় গিয়েছিলি? কেন, তোমাকে তো বলে গেলাম। আমি তোকে বিশ্বাস করি বলে যেতে দিলাম, কিন্তু তুই আমার সাথে মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? এখন তোতলাস কেন? তুই সফর সাথে দেখা করতে গিয়েছিলি, তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? বল, আমার সাথে মিথ্যা কেন বললি? ওকে, তাহলে শোনো। তারপর অফিস হতে রেস্টুরেন্টে কি হলো সব কিছু বললাম। এই হলো কাহিনী। সব বুঝলাম, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলে গেলে না কেন? বাবা, কতক্ষণ তুই? আমি তোমার কিছুই বুঝি না, তুমি হঠাৎ রেগে যাও কেন? এখন না, কালকে বলবো।
অফিসের কাজ শেষ করে তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তখন বলবো। তা কি কথা এখন বলা যাবে না? সেটা কালকে ওখানে গেলে জানতে পারবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। হুম। আমি আর কোনো কথা না বলে আমার রুমে চলে এলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। বাড়িতে ফোন দিলাম। আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আবার রাফিকে ফোন দিলাম। রিং হওয়ার পর ধরল। কিরে, কেমন আছিস শালা? ভালো আর থাকি কি করে? তুই ঢাকা গিয়ে তোর আঙ্কেলের মেয়ের সাথে ভালো টাঙ্কি মারছো, আর আমার কথা তো মনেই পড়ে না। আরে শালা, এখন অফিসে অনেক কাজ, এই কারণে ফোন দিতে পারি না। তা বল, কেমন আছিস? এই তো আছি ভালো। হালার বাপ মা জোর করে বিয়ে করিয়ে দিছে, সারাদিন খালি প্যারা দেয়। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, রাফির বিয়ে হলো আজ 10 দিন। আমার অনেক কাজ ছিল অফিসে, এই কারণে যেতে পারি নাই। আহারে বেচারা, তা এখন কি করবি? কি আর করবো, বাপে তো এখন বসায় বসায় আর খাইবে না, তাই ভাবলাম আমাদের অফিসে এখন থেকে নিয়মিত যাব। ভালো, আচ্ছা ঠিক, ভালো থাকিস, পরে কথা হবে। কালকে আবার অফিস যেতে হবে, এমনি অনেক রাত হয়ে গেছে। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিস চলে গেলাম দুজনে। অফিসের কাজ শেষ করে রাইসার সাথে গাড়িতে উঠে পড়লাম। তারপর ড্রাইভার একটা জায়গায় গাড়ি থামালো। দুজনে গাড়ি থেকে বেরিয়ে এসে সামনে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। আমি বললাম, জায়গাটা অনেক সুন্দর। আমার মন ভালো থাকলে আমি এখানে আসি। ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক অনেক দুষ্টুমি করি, আমার থেকে অনেক ভালো লাগে। ও আচ্ছা, তা তুমি আমাকে কি বলবে বলেছিলে, তা কি কথা? বলবো, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। চোখে হাত দিয়ে কিছুক্ষণ পর রাইসা বলল চোখ খুলতে। চোখ খোলার পর যেটা দেখলাম আমি অনেক অবাক হয়ে গেলাম। তাহলে শুনুন, আমি চোখ খুলে দেখি রাইসা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, রাসেল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই তোমার জন্য আমার মনে কেমন জানি ভালো লাগা শুরু হয়। কেন জানি না, তোমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলো, কেন জানি না আমার কাছে থেকে কিছু একটা হারিয়ে যাওয়ার ভয় হয়। তোমাকে আমি কিভাবে যে বলি, তুমি সেভাবেই চলো। তোমার সাথে এরকম করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বলতে পারবো না। তুমি কি দিবে তোমার মনে আমার একটুখানি জায়গা? তোমাকে সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখবো, তোমাকে কোনো সময় কষ্ট পেতে দিব না রাসেল। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। ডু ইউ লাভ মি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি কি করে ভাবলে তোমার সাথে হেসে হেসে কথা বলছি, তোমার কথা মতো চলেছি, তাই মনে করেছো আমি তোমাকে ভালোবাসি? তুমি ভুল ভাবলে। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। দেখি রাইসা কান্না করে সব ভাসিয়ে ফেলেছে। ও, আমি মনে করেছি তুমি আমাকে ভালোবাসো। আমি জানতাম না তুমি অন্য কাউকে ভালোবাসো। সরি তোমাকে প্রপোজ করার জন্য। দোয়া করি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থেকো। আমি দৌড়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন আমাকে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। একবারও কি জিজ্ঞেস করেছো আমার ভালোবাসার মানুষটাকে? আরে আমার ভালোবাসার মানুষটাই তো তুমি। তোমাকে যখন বাস কাউন্টারে দেখি ওখান থেকেই তোমাকে আমার অনেক ভালো লাগে। যখন তোমাকে আঙ্কেলের বাসায় দেখি তখন আমি অনেক অবাক হয়ে যাই। তারপর যখন জানতে পারি তুমি আঙ্কেলের মেয়ে, তখন আমার খুশি দেখে কে। তারপর তোমার সাথে চলতে চলতে আমি তোমাকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো? তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আই লাভ ইউ টু রাইসা, আই লাভ ইউ সো মাচ। তাহলে আমাকে ওই সময় ওই কথা বললে কেন? আমি দেখলাম আমি অন্য কাউকে ভালোবাসার কথা বললে তুমি কি রকম করো। তুমি তো দেখি কান্না করে সব ভাসিয়ে ফেলেছ। আমাকে কষ্ট দিতে তোমার অনেক ভালো লাগে, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। আর কোনো সময় তোমাকে কষ্ট দিব না। সারা জীবন বুকে আগলে রাখবো। আমার না আর কিছু একটা খেতে মন চাই। কি খেতে মন চাই আমাকে বলো, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। আমি যেটা খেতে চাই সেটা তোমার কাছে আছে। আমার কাছে তো খাওয়ার মতো কিছুই নেই। কেন?
তোমার ওই ছোট দুটো আছে না? এই না না, এগুলা ঠিক না, যা হবে বিয়ের পরে। আমি তোমার আজ কোনো কথাই শুনবো না। বলে আমার শার্টের কলার ধরে টান দিয়ে আমার মাথা শক্ত করে ধরে 4 ঠোঁট এক করে দিল। এমন ভাবে কিস করছে মনে হয় 2-3 দিন না খেয়ে আছে। আমি ঠিক থাকতে পারলাম না, আমিও তার সাথে তাল মিলিয়ে চলতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তখন আমি বললাম, এইভাবে কেউ কিস করে? কেউ করে না, আমি করি। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। অনেক ভার দিব নাকি? না, এখন আর দরকার নেই, যা দেওয়ার বিয়ের পরে। আমাদের বিয়ে কবে হবে? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আগে চুটিয়ে প্রেম করব, তারপরে বিয়ে। আমার তো আর তর্স হচ্ছে না। তোমার বুকে সারা জীবন মাথা রেখে ঘুমাতে চাই। এখন না, এখন বড় ভাই বিয়ে করে নাই। বড় ভাই বিয়ে করার আগ পর্যন্ত আমরা চুটিয়ে প্রেম করে নেই। ঠিক আছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আসো। তারপর আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আঙ্কেল খাবার টেবিলে বসে আছে আমাদের জন্য। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাইসা নিচে এসে আমার সামনে চেয়ারে বসলো। তারপর সবাই খাবার খেতে লাগলাম। হঠাৎ আমার পায়ে কে জানি সুরসুরি দিতে লাগলো। রাইসার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। আমি আর কোনো কথাই বললাম না। খাবার খেয়ে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি রাইসা আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তখন আমি বললাম, রাইসা, তুমি আমার রুমে কেন, আর দরজা আটকালে কেন? আজ আমি তোমার সাথে ঘুমাবো। কেউ দেখলে খারাপ ভাববে। যদি আঙ্কেল একবার দেখে তখন কি হবে ভেবে দেখেছো? কেউ দেখবে না। আব্বু ঘুমিয়ে গেছে। এখন আমাকে জড়িয়ে ধরো। এই না, তুমি প্লিজ তোমার রুমে যাও। আর একটা কথা বললে তোমাকে খুন করে ফেলবো। তখন তুমি কাকে ভালোবাসবে? তোমাকে খুন করে আমিও আমি আর কিছু বলতে দিলাম না। আর যদি কোনো সময় মরার কথা বলো তখন আমাকে তোমার কাছে পাবে না। আর বলবো না। আমি কি আমার পাগলকে ছেড়ে কোথাও যেতে পারি? এখন তোমার রুমে যাও, সকালে অফিসে যেতে হবে। যাব, তার আগে আমার পাওনা দিয়ে দাও। মানে কিসের পাওনা? তোমার বোঝা লাগবে না, যা পাওনা আমি নিতেছি। বলে তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এখন আগের চেয়ে অনেক বেশি ভালোবাসে রাইসা আমাকে। ঝগড়া, রাগ, অভিমান নিয়ে আমাদের ভালোবাসা ঠিকই আছে। আমি এখন পর্যন্ত আমাদের বাড়ি যাইনি। মা অনেকবার বলেছে বাড়ি থেকে ঘুরে আসতে, কিন্তু আমার রাইসাকে ছেড়ে যেতে মন চায় না। তো একদিন আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি আম্মু ফোন দিল। আমি ফোন ধরে সালাম দিয়ে বললাম, কেমন আছো আম্মু? কেমনে ভালো থাকি বল? তুই বাসা থেকে গেলি আজ 1 বছর। তোর এই আম্মুটাকে কি একবারও দেখে যেতে মন চায় না? আম্মু, যাব, এখন অফিসে অনেক কাজ, একদিন সময় করে 4-5 দিন থেকে আসবো। তা আব্বু কেমন আছে? ভালো আছি। রাসেল, তোর একটা কথা বলতাম, তুই রাগ করবি না তো? কি কথা আম্মু? তুমি দেখেছো তোমার উপর রাগ করতে? আসলে মারুফের বিয়ের কথাবার্তা চলছে। তুই যদি কিছুদিনের জন্য সময় নিয়ে আসিস। আম্মু, তুমি আর ওর কথা আমার সাথে কোনো দিনও বলবে না। বাবা রাসেল, যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর রাগ করে থাকিস না। ও তো তোর বড় ভাই, না হয় একটা ভুল করে ফেলেছে। ও প্রতিদিন আমার কাছে এসে জিজ্ঞেস করে তোর কথা, তুই কেমন আছিস। মা, রাসেল কি আমাকে ক্ষমা করবে না? বড় ভাই হয়ে নয়, একটা ভুল করে ফেলেছি, তাই বলি কি আমাকে কি রাসেল ক্ষমা করবে না? প্লিজ রাসেল, আর রাগ করে থাকিস না। আম্মুর কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আচ্ছা, এই বিষয় নিয়ে এখন আর কথা না বলি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তো চলুন ভাইয়ার সাথে আমার কি হয়েছে। একদিন আমি রাস্তায় দেখি একটা ছেলে একটা মেয়েকে বাজে কথা বলতেছে। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের ওখানে গেলাম। আমাকে মেয়েটা দেখে বলল, ভাইয়া দেখেন, এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে অনেক খারাপ কথা বলতেছে, প্লিজ আমাকে ওর থেকে বাঁচান। কিরে ভাই, মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? সে কথা তোকে বলতে হবে? ভালো চাস তো ওকে রেখে এখান থেকে চলে যা। আমি তো এখান থেকে একা যাব না, যেতে হলে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাব। বুঝছি, তোকে সোজাভাবে বললাম, তুই গেলি না। ওই তোরা এদিকে আয়, আজ দেখবো তুই কি করে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাস।
ছেলেটার ডাকে ছেলেগুলো আমাদের সামনে আসলো। তুই দেখবি আমি কেমন করে মেয়েটাকে নিয়ে যাই। আমি দেখতে চাই তুই কিভাবে নিয়ে যাস। ওই ওকে মেরে মেয়েটাকে নিয়ে আয়। আমি আমার পাশে তাকিয়ে দেখি একটা রড পড়ে আছে, ওইটা নিয়ে সবগুলোকে উড়াধুরা মারতে লাগলাম। সবগুলো রডের বাড়ি খেয়ে ভয়ে পালিয়ে গেল। হঠাৎ কে যেন পিছন থেকে এসে আমাকে ঘুরিয়ে 2টা থাপ্পড় মেরে দিল। তাকিয়ে দেখি আমার বড় ভাই। তখন আমি বললাম, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? রাস্তায় পরে মাস্তানি করিস, আবার বলিস মারলাম কেন? তুই আমার কথা শুনবি তো? আমি তোর কোনো কথা শুনতে চাই না, চল আমার সাথে বাসায় নিয়ে দেখবি কি করি। তখনই মেয়েটা বলে উঠলো, ভাই আপনি ওনাকে ভুল বুঝছেন। মানে কি বলতে চাও তুমি? আমাকে ওই ছেলেগুলো ডিস্টার্ব করছিল, তখন উনি এসে ওই ছেলেগুলো থেকে আমায় বাঁচায়। ওনার কোনো দোষ নেই, আমাকে বাঁচাতে উনি ছেলেগুলোকে মারছে। আপনি ওনাকে ভুল বুঝে মারলেন। মেয়েটার কথা শুনে ভাইয়া বোবা হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। এরপর অনেকবার আমার কাছে মাপ চেয়েছে, আমি মাফ করিনি। তো যাই হোক, এবার বর্তমানে আসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। এর ফাঁকে অনেকবার ডেকে গেছে খাবার খেতে যাওয়ার জন্য। তারপর রুম থেকে বেরিয়ে এসে সবার সাথে রাতের খাবার খেয়ে এসে রুমে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। রাইসা এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রাইসা এখন প্রতিদিন আমার সাথে রাতে ঘুমায়। কিছু বললেই রাগ দেখায়, এখানে কিছু বলি না। তারপর আমিও রাইসাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা নেই। রাইসা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যায় তার রুমে। আমি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে অফিসে চলে আসলাম। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। আমার পাশের কেবিনে তাকিয়ে দেখি আরিফ আর সাফা মনের সুখে কথা বলছে। তখন আমি বললাম, আরে ভাই, এটা অফিস, এসব রোমান্টিক বাইরে গিয়ে করিস, তোদের ম্যাম দেখলে দুজনকে বাইর করে দেবে। আমার কথা শুনে দুজনে ঠিক হয়ে বসলো। তুই আর কথা বলার সময় পাইলি না, কি সুন্দর একটা রোমান্টিকের মধ্যে ছিলাম। এই তোমার কি লজ্জা শরম নাই? তুমি রাসেলের সামনে কি বলছো? ওকে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আর রাসেল, তোমার আর রায়সা ম্যামের মানে আমাদের ভাবির সাথে কেমন প্রেম চলছে? গাড়ির চাকার মতো। শালার সারা দিন আমাকে প্যারা দেয়। কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে ওই দিন আমার উপর সিডর বয়ে যায়। সারাক্ষণ খালি বলে এটা করতে পারবে না, ওইটা করা যাবে না। এখনো বিয়ে হয়নি, তার আগেই এরকম। না জানি বিয়ের পর কি হবে আমার। সে তোমাকে অনেক ভালোবাসে বলে তোমাকে তার চোখের সামনে রাখে। ভালোবাসার মানুষ যদি অন্য কারোর সাথে কথা বলে তখন তার অনেক কষ্ট হয়। কেউ চাইবে না তার ভালোবাসার মানুষ কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলুক। আমি জানি রাইসা আমাকে অনেক ভালোবাসে। আমি এমন কিছু করব না যেটাতে রাইসা কষ্ট পায়। সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখবো। কথা শেষ হতেই হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি তাকে ঘুরিয়ে আমার সামনে এনে দেখি রাইসা। তার চোখের দিকে তাকিয়ে দেখি কান্না করে সব ভাসিয়ে ফেলেছে। তখন আমি বললাম, কি হয়েছে রাইসা, তুমি কান্না করছো কেন? তুমি যখন ওদের সাথে কথা বলছো আমি তখন তোমার পিছনে ছিলাম। সাফা আমাকে দেখেছে, আমি তাকে হাতের ইশারায় বলে দিলাম যেন তুমি না বুঝতে পারো। আমি তোমার সব কথা শুনলাম। প্রথমে তোমার উপর অনেক রাগ হয়েছে, পরে তোমার লাস্ট কথাগুলো শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তুমি আমাকে এত ভালোবাসো। আরে কি করছো, এটা অফিস। আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। তারপর রাইসা তার কেবিনে চলে গেল, আমি আমার কেবিনে। কাজ শেষ করে দুজনে গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। এইভাবে যেতে যেতে আরো 10 দিন চলে গেল। একদিন রাতে খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সামনে একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ও এখানে কেন? আপনারা ঠিকই ধরেছেন, এটা আর কেউই নয়, আমার বড় ভাই। তখন আমার সামনে এসে বলল, রাসেল, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বড় ভাই হিসেবে নয়, তোর গালে তুই থাপ্পড়ে মারলাম, তাই বলে তুই আমার সাথে রাগ করে কথা বলবি না? আমি তো কারোর উপর রাগ করিনি, তাহলে ক্ষমা করব কেন? তুই আমার সাথে আজ 1 বছর 6 মাস কথা বলিস নাই। প্লিজ ভাই আমার, আমি তোর পায়ে পড়ি। ও, তুই কি করিস? বড় হয়ে ছোট ভাইয়ের পা ধরতে লজ্জা করে না? বড় ভাই সব সময় ছোট ভাইদের স্নেহ করে। আমি তোকে ওই দিন আম্মুর কথা শুনে মাফ করে দিয়েছি। তাহলে রেডি হয়ে নি, সামনে শুক্রবার আমার বিয়ে। আমার বিয়ের সব কাজ তোকে করতে হবে। রাইসা রেডি হচ্ছে, তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। যাক, তাহলে তোর বিয়ে হয়ে গেলে আমার লাইন ক্লিয়ার। তুই যা, আমি 10 মিনিট আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে জামা কাপড় গায়ে দিয়ে
কাঁধের ব্যাগটা হাতে নিয়ে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল, আপনি আমাদের সাথে চলুন। না বাবা, আমি এখন যাব না, আমি বিয়ের দিন যাব। তোমার রাইসাকে নিয়ে যাও। আঙ্কেল, আমি আর রাইসা চলে গেলে অফিস দেখাশোনা কে করবে? ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ও সবকিছু দেখে রাখবে। আরো কিছুক্ষণ কথা বলার পর আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখি রাইসা নিচে নামতেছে। তাকে দেখে আমি আবারও প্রেমে পড়ে গেলাম। ভাই, আমি এখন পর্যন্ত একটা প্রেমও করি নাই, তাই মেয়েদের সৌন্দর্য নিয়ে কিছু বলতে পারি না। নিচে এসে আমার পাশের চেয়ারে বসলো রাইসা। ভাইয়া, আমাদের কয়দিন থাকা লাগবে? বিয়ের এখনো 5 দিন বাকি, তোমাদের তো 7-8 দিন থাকা লাগবে। এতদিন? তাহলে অফিসের কি হবে? ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজারকে সব বলে দিয়েছি। তাহলে তো ভালোই। তারপর নাস্তা করে বাসা থেকে বেরিয়ে এসে আমাদের গাড়িতে উঠলাম। আমাদের নিজস্ব 2টা গাড়ি আছে, একটা আব্বু আম্মুর জন্য আর একটা ভাইয়া নিজে চালিয়ে অফিস যায়। তো যাই হোক, আমি আর রাইসা গাড়ির পিছনের সিটে বসলাম। গাড়ি চলতে লাগলো, রাইসা আমার হাত ধরে আছে। আমি গাড়ির সামনে আয়নার দিকে তাকিয়ে দেখি ভাইয়া মুচকি মুচকি হাসছে। আমি কিছুই বুঝলাম না। তো যাই হোক, 5 ঘন্টা পর আমাদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে দরজায় কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দেখি আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আম্মু, কান্না করছো কেন? এতদিন পর আমাদের কথা তোর মনে পড়লো? তোকে ছাড়া এতদিন কিভাবে ছিলাম আমি, তুই বলতে পারবি? কেমনে পারলি আমাদের ছেড়ে থাকতে? তোর ভাই না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে বাড়ি আসবি না? আম্মু, ওসব কথা বাদ দাও তো। এমন অনেক দূর থেকে জার্নি করে আসলাম, এখন ভিতরে যেতে দাও। আয়। আর রাইসা মামুনি, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আগে ভালো ছিলাম না, এখন তোমাদের দেখে অনেক ভালো আছি। আর একটা কথা, আমাকে আন্টি বলে ডাকবি না, এখন থেকে আম্মু বলে ডাকবি। ঠিক আছে, আম্মু বলে ডাকবো। সবাই ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে আমি আমার রুমে চলে এলাম। রুমটা আগের মতোই আছে। ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে এসে নিচে সবার সাথে বসে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি রাইসা আমার বুকের উপরে শুয়ে আছে। রাইসা আমাকে ছাড়া থাকতে পারে না, কপালে একটা চুমু দিলাম। হঠাৎ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে রাইসা জেগে আছে। তুমি এতক্ষণ জেগেছিলে? রুমে একা একা ভালো লাগে না, তাই তোমার রুমে আসলাম। এসে দেখি তুমি কি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাই আর জাগালাম না তোমাকে। তাই আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আচ্ছা, এখন উঠো, কেউ আসলেই দেখে ফেলবে। আর কিছুক্ষণ থাক না, আমার তো অনেক ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। এখন না, পরে সময় পাবে জড়িয়ে ধরার। এখন উঠো, ফ্রেশ হতে হবে। তার আগে আমার পাওনা দিয়ে দাও। আচ্ছা, কাছে আসো। তারপর কপালে একটা চুমু দিলাম। আমি কি চুমু দিতে বলেছি? আমার এখানে লাগবে। না, আমি পারবো না। তোমাকে পারতে হবে না, যা করার আমি করতেছি। বলে আমার ঠোঁট আর তার ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু অফিস থেকে চলে এসেছে। আব্বু, কেমন আছো? এই তো আমি ভালো আছি। তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো? কি করব আব্বু, অফিসে অনেক কাজ। আমি জানি অফিসে কাজ ছিল না কি ছিল। বড় ভাই না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে বাড়ি আসবি না? তুমি কি এখন এই কথা বলবে? কথায় এতদিন পর বাড়ি আসলাম, একটু গল্প করব তা না, তুমি আছো অতীত নিয়ে। ওকে, ঠিক আছে, আর বলবো না। আব্বুর সাথে বলতে বলতে রাত হয়ে গেল। তারপর সবার সাথে রাতের খাবার খেয়ে এসে রুমে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি রাইসা রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে খাটে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি কোনো কথাই বললাম না। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে এখন আর একা ঘুমোতেই পারে না। তার কপালে একটা চুমু দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ গায়ে হলুদ, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখি অনেক মেহমান চলে এসেছে। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ যেতেই আমার ভয় শুরু হয়ে গেল, কারণ এ আর কেউই নয়, আমার মামাতো বোন নদী। আমাকে সে অনেকবার ভালোবাসার কথা বলেছে, আমি প্রতিবার না করে দিয়েছি, কিন্তু তার একটা অভ্যাস আছে, যখন তখন জড়িয়ে ধরে। না, ওর ধারে কাছে থাকা যাবে না। আমি আবার আমার রুমে চলে এলাম। এসে যেই না রুমের দরজা বন্ধ করব, তার আগেই নদী আমার রুমে ঢুকে গেল। তখন আমি বললাম, কি ব্যাপার নদী, তুমি আমার রুমে আসলে কেন?
সেই কখন তোমাদের বাসায় আসলাম, সবার সাথে কথা হয়েছে, কিন্তু তোমার সাথে এখনো হয় নাই। তাই ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। দেখা হয়েছে, এবার তুমি আসতে পারো। না, আমি কোথাও যাব না। আমি এখন তোমার সাথে বসে গল্প করব। আমার এখন গল্প করার সময় নেই, বাইরে অনেক কাজ আছে। যদি তোমার কাজ থাকতো তাহলে আমাকে দেখে রুমে আসতে না। কে বলেছে আমি তোমাকে দেখে রুমে আসছি? আমি দেখেছি, তুমি আমাকে দেখে তাড়াতাড়ি রুমে চলে আসলে, তাই আমিও তোমার পেছনে তাড়াতাড়ি এসে তোমার সাথে ঢুকে গেলাম। আমি মোটেও তোমাকে দেখে রুমে আসি নাই, আমার মোবাইলটা রুমে রেখে গিয়েছিলাম, তাই মোবাইল নিতে রুমে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওগুলো বাদ দাও। বাইরে গেলে আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবে। আমি পারবো না, তুই গিয়ে নিয়ে আয়, আমার এখন হাতে কাজ আছে। ওকে ঠিক আছে, লাগবো না। একটা কথা বলে যা, তোর কি রং পছন্দ? আমার নীল কালার বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আমি আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে এসে বাইর হয়ে গেলাম। মার্কেটে গিয়ে হলুদের কিছু যাবতীয় জিনিস কিনে বাসায় চলে আসলাম। জিনিসগুলো আমার খাটে রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রাইসা রুমে আমার খাটে বসে আমার মোবাইল টিপতেছে। তখন আমি বললাম, তুমি কখন এলে রুমে? অল্প কিছুক্ষণ হবে, তোমাকে সকাল থেকে দেখি নাই, তাই আম্মু আমার মা থেকে বলছিলাম তোমার কথা। আম্মু বলল তুমি নাকি রুমে আছো, তাই তোমার রুমেই চলে আসলাম। ওহ, তা সকাল থেকে কিছু খেয়েছো? খেয়েছি। রাসেল আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার থেকে আজকে কেমন জানি লাগছে। আচ্ছা আসো। তারপর আরো কিছুক্ষণ থেকে রাইসা চলে গেল। আর রাফি নাকি আসতে পারবে না, ওর স্ত্রী প্রেগনেন্ট। সাফা আসতে পারবে না, তার নাকি আম্মু অসুস্থ। আর আরিফ বলেছে বিয়ের দিন আসবে। তো যাই হোক, দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি একটা হলুদ পাঞ্জাবি পরেছি, যেটা রাইসা আমাকে দিয়েছে। আর রাইসা একটা হলুদ শাড়ি পরেছে। রাইসাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি চুরি করে রাইসার কয়টা ছবি তুলে নিলাম। আমি আর রাইসা উঠলাম স্টেজে। নদীর দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল করে বসে আছে। আমি তার দিকে না তাকিয়ে রাইসা আর আমি ভাইয়াকে হলুদ লাগিয়ে দুজনে গিয়ে একটা কোনায় চেয়ারে গিয়ে বসলাম। তারপর নাচ গান শুরু হলো। সবকিছু শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো দরজা তো বন্ধ করিনি, তাই উঠে দরজা বন্ধ করে গেলাম। যেই না দরজা বন্ধ করতে যাব, অমনি রাইসা ভিতরে ঢুকে গেল। রাইসা, তুমি এত রাতে কেন আসলে? বাড়িতে অনেক মেহমান, কেউ দেখলে কি বলবে? আমি এত কিছু শুনতে চাই না, আমার আর একা একা ঘুম আসে না। আমি তোমার সাথে ঘুমাবো, সকালে সবাই ওঠার আগে চলে যাব। ঠিক আছে, সকালে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। আমার পাওনা দিয়ে দাও, আজকে সকাল থেকে একটাও পাই নাই। না, আমি পারবো না। আচ্ছা, তুমি এত রোমান্টিক কেন? তোকে পারতে হবে না। আর কি বললে? আমি এত রোমান্টিক কেন? আমার না তোমার ঠোঁট দুটো দেখলে আর নিজেকে ধরে রাখতে পারি না। তোমার ঠোঁট দুটো চকলেটের মতো, খালি চুষতে মন চায়। হোমা, তাই নাকি? তাহলে তো এবার তোমার ঠোঁটের স্বাদ নিতে হবে। তোমারটা চুষতে কেমন দেখতে হবে? আমি কি তোমাকে ধরে রাখছি? তোমার জিনিস তুমি যে কোনো টাইমে স্বাদ গ্রহণ করতে পারো। আমি আর কোনো কথা না বলে রাইসার ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। রাইসা আমার চুল খামচে ধরে আছে। আমি নিজেকে অনেক কন্ট্রোল করে তারপর রাইসাকে ছেড়ে দিলাম। দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা নেই। পাগলিটা সকাল সকাল চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। তাই আর বসে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে এসে আমার রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। হঠাৎ দেখি নদী আমার রুমে ঢুকে দরজা আটকে দিল। আমি বললাম, কি ব্যাপার নদী, তুমি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করলে কেন? তোমার সাথে রাইসার কি সম্পর্ক? তা তোমাকে বলবো কেন? আমি জানতে চাই তুমি ওই রাইসার সাথে এত হেসে হেসে কথা বলো কেন? ওকে, তাহলে শোনো, আমি রাইসাকে ভালোবাসি আর রাইসা আমাকে ভালোবাসে। এবার তুমি আসতে পারো। তুমি আমার না হলে আমি তোমাকে কাউকে পেতে দেব না। কি করতে চাও তুমি? আমি এখন যেটা করব তা তুমি কল্পনাও করতে পারবে না। দেখি তুমি কি করতে পারো। ওকে, দেখো আমি কি করতে পারি। কথাগুলো বলে নদী তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে। তারপর জোরে জোরে চিৎকার করতে থাকে।
আমি তার এসব দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার চিৎকার শুনে বাড়ির সব লোক আমার রুমের দরজা ধাক্কাতে থাকে। নদী দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আমি তাকিয়ে দেখি আব্বু, আম্মু, ভাইয়া, রাইসা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আম্মু বলল, খিরে নদী, তোর কি হয়েছে? আর তোর জামা কাপড় ছিঁড়া কেন? আমি রাসেলের কাছে আসলাম, বিয়ে বাড়িতে আমার যে ছবিগুলো তুলেছে সেগুলো নিতে আসছিলাম, কিন্তু রাসেল আমাকে একা রুমে পেয়ে আমার সাথে জোর করে। আম্মু, তুমি বিশ্বাস করো, ও সবকিছু মিথ্যা বলেছে। আমি ওর ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলল, কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলে না। আর তুই বলছিস ও মিথ্যে বলছে? তোকে আমি কত ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এমনটা করবি আমি কল্পনাও করতে পারিনি। আজকে বিয়ের দিনে তুই এমনটা করতে পারলি? তোকে শাসনের উপর রাখছিলাম যাতে কোনো কিছু করতে ভয় পাস, কিন্তু তুই যেটা করলি ওটা আমার ভাবতে অবাক লাগে। আমার ছেলে হয়ে তুই এরকম করলি। আমি তখন রাইসার হাত ধরে বললাম, রাইসা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি বলো আমি কি এরকম কাজ করতে পারি? তুমি একটু আব্বু আম্মুকে বুঝিয়ে বলো। তার হাত ধরে কান্না করে বললাম। তারপর রাইসা এমন কিছু করবে আমি কল্পনা করতে পারিনি। যাকে বিশ্বাস করে ভালোবাসলাম সে আমার সাথে এরকম করতে পারলো। তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই যে এমন একটা করবি আমার জানা ছিল না। তুই একটা মেয়েকে, ছি ছি ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি। আরে তোর যদি এতই ভোগ করার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলতি, তোকে আমি আমার শরীর উজাড় করে দিতাম। রাইসা, লাস্ট পর্যন্ত তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমি মনে করেছি সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমি তাদের মতো আমাকে। থাক, আমি যতই তোমাদের সত্যি কথা বলবো কেউ আমার কথা বিশ্বাস করবে না। তুই আর 1 মিনিটে বাসা থাকতে পারবি না। তুই বাসা থেকে বেরিয়ে যা। এখন থেকে আমি মনে করবো আমার এক ছেলে। আমি বাসা থেকে বেরিয়ে গেলে তোমরা খুশি হবে? আম্মু কান্না করে সব ভাসিয়ে ফেলেছে, আর নদী সবার পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। রাইসা তো কান্না করে যাচ্ছে, ভাইয়া কোনো কথাই বলছে না। তুই চলে গেলে আমি খুশি হব। তোর মতো জানোয়ার আমার বাড়ি ঠাঁই নেই। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। আর যাবার আগে একটা কথা বলি, আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে ঘর ছাড়া করেছে তাকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। তোমরা হয়তো জানো না, তোমাদের ছেড়ে 1 বছর 6 মাস থাকতে অনেক কষ্ট হয়েছে। এখন আবার জানোয়ার উপাধি নিয়ে বের হয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখবে, সত্য কোনো দিন চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ হবেই। সে অনেক আফসোস করবে, কিন্তু তোমাদের ছেলেকে আর 1000 চেষ্টা করেও খুঁজে পাবে না। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। তারপর আমার মোবাইল আর ব্যাগ নিয়ে জেনা রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, রাসেল, তুই যাস না, তোকে ছাড়া তোর মা থাকতে পারবে না। না আম্মু, তোমরা একটা মেয়ের কথাই আমাকে অবিশ্বাস করেছো। একটা জানোয়ার ঘরে রাখা ঠিক নয়। তোমার শরীর যত্ন নিও, চলি। আমার কি অপরাধ ছিল? কেন তুমি আমার সাথে এমন করলে? তোমাকে আমি অনেক ভালোবাসি, সে তুমি আমাকে এমন কিছু দেখালে? আরে তোকে ভালো না বেশি যদি একটা রাস্তার ছেলেকে ভালোবাসতাম, সে ভালোবাসার মূল্য দিত। তুই আর কোনোদিনও আমার চোখের সামনে আসবি না। আমার সামনে আসলে তুই আমার মরা মুখ দেখবি। কান্না করে রুম থেকে বেরিয়ে গেল। তার সাথে সাথেই বের হয়ে গেল শুধু আম্মু আর ভাইয়া ছাড়া। রাসেল ভাই আমার, তুই বাড়ি থেকে যাস না। তোকে সবাই অবিশ্বাস করলো, তোর এই ভাই তোকে বিশ্বাস করে। আমি জানি তুই কোনোদিনও এমন কাজ করতে পারবি না। প্লিজ ভাই আমার, তুই যাইস না এই বাড়ি থেকে। অনেকদিন পর বাড়িতে এলি, আবার এখন সবার উপরে রাগ করে চলে যাবি? না, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই আম্মুকে দেখে রাখিস, আম্মু আর তোর সাথে মোবাইলে কথা হবে। আমি এখন চলে যাই। তুই এখন কোথায় যাবি বাবা? আমি জানি তুই এই কাজ করবি না, কিন্তু রাগের মাথায় তোকে থাপ্পড় মেরে দিলাম। প্লিজ বাবা, তুই যাস না আমাকে ছেড়ে। না আম্মু, আমি তোমার থাপ্পড়ে কোনো কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি আমাকে আব্বু জানোয়ার উপাধি দিল। তোমার শরীরের যত্ন নিও বলে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। পিছন থেকে আম্মু আর ভাইয়া অনেক দেখেছে। আমি বাসার বাইরে এসে হাঁটতে লাগলাম। মোবাইলে হাতে কয়টা বাজে দেখতেই অবাক হয়ে গেলাম, কারণ আমি যখন মোবাইল টিপতে লাগলাম তখন আঙ্গুলের টাচকে কখন যে ভিডিও চালু হয়েছে আমি বলতে পারবো না, কারণ নদীর সাথে কথা বলতে বলতে আমি মোবাইলটা আয়নার সামনে রাখা ছিল। তারপর ভিডিওটা ভালো করে দেখি নদী নিজের ইচ্ছে সবকিছু করেছে, তাই আমি দাঁড়িয়ে না থেকে রাস্তার এক পাশে বসে ভিডিওটা যখন নদী আমার রুমে ঢুকে ওখান থেকে আর সবাই যে সময় আমার রুমে ঢুকে এখন পর্যন্ত কেটে নিলাম। সবাই রুমে ঢোকার পরে কি হলো সবাই জানেন। তারপর ভিডিওটা রাইসার মোবাইলে পাঠিয়ে দিলাম আর একটা SMS দিলাম,
ভিডিওটা দেখার পর আমাকে খুঁজে আর লাভ হবে না। তোমার মতো মেয়েকে ভালোবাসা আমার মতো ছেলের যোগ্য আছে? আমার থেকে ভালো ছেলে পেলে বিয়ে করে নিও। 4 বছর পর আজ আমি একজন বিজনেসম্যান, বাংলাদেশের টপদের একজন। চলুন ঘুরে আসি বাড়ি থেকে। বেরিয়ে আসার পর কি হলো, আমি রাইসাকে SMS দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে আমি রাস্তার এক পাশে পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখলাম একজন লোক আমার কাছে দৌড়ে আসছে। লোকটি কাছাকাছি আসতেই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি বাবার বয়সী একজন লোক আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে তিনি আমাকে বলল, এখন কেমন লাগছে বাবা? মোটামুটি ভালো, তবে মাথাটা খুব ব্যথা করছে। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তা তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম রাসেল, আমার বাড়ি লক্ষ্মীপুর। তা তুমি এত রাতে রাস্তায় কি করো? আমি তোমাকে অনেকবার হরন দিছি, কিন্তু তুমি রাস্তা থেকে সরো না। আমি গাড়ি থেকে নেমে তোমার কাছে যেতে যেতে একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা মেরে চলে যায়। তারপর তোমার কাছে দৌড়ে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। তারপর তোমাকে আমার গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। আজ তোমার 3 দিন পর জ্ঞান ফিরেছে। আমি অন্যমনস্ক ছিলাম। একটা ভুল বোঝাবুঝির কারণে আমাকে ঘর থেকে বের করে দিল। তা কি কারণ আমি কি জানতে পারি? তাহলে শুনুন, তারপর বাসায় কি হলো সব কিছু খুলে বললাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের কাছ থেকে জেনে আসি তোমাকে কখন বাসায় নেওয়া যাবে। ঠিক আছে। উনি চলে গেল ডাক্তারের কাছে। আমিও আবারও ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 4 দিন চলে গেল। আজকে আমাকে ওনার বাসায় নিয়ে এলো। এই 4 দিন লোকটি আমাকে একা রেখে কোথাও যায়নি। বাসায় আসার পর আমাকে একটা রুমে নিয়ে গেল। তারপর লোকটা বলল, এখন তুমি রেস্ট নাও, তোমার যা কিছু লাগবে বউ এসে তোমাকে দিয়ে যাবে। ঠিক আছে। আর আপনার বাসায় কেউ নেই? আমাকে আপনি করে নয়, আঙ্কেল বলে ডাকবে। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার ওয়াইফ আমার একটা ছেলে জন্ম দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপর আমার ছেলে যখন 5 বছর, তখন তার একটা রোগ ধরা পড়ে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। সেও আমাকে চলে যায়। তারপর নিজের ব্যবসা নিয়ে পড়ে আসি। দ্বিতীয়বার কোনো বিয়ে করিনি। ওহ সরি আঙ্কেল, আমি বুঝতে পারি নাই। ওকে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও। আমি বুয়াকে বলে দেবো, সে তোমার ওষুধ যাবতীয় যা লাগে সবকিছু দিয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আঙ্কেল আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কেমন লাগছে? জি আঙ্কেল, অনেকটাই ভালো। ঠিক আছে, তাহলে আসো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। তারপর আঙ্কেল আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হওয়ার পর আঙ্কেল আবার আমাকে বিছানায় শুয়ে দিল। তারপর হালকা নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে 15 দিন চলে গেল। এখন আমি সুস্থ। একদিন রাতে খাবার টেবিলে আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি আর ঘরে বসে কি করব? এখন তো আমি সুস্থ, তাই বলছিলাম কি আপনার অফিসে কাল থেকে জয়েন করতে চাই। আরে কিছুদিন রেস্ট নাও, তারপর তোমাকে অফিস বসিয়ে দিয়ে আমি রেস্ট নিব। ঠিক আছে আঙ্কেল। রাতের খাবার খেয়ে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমার পরিবার আমাকে বিশ্বাস করে নাই, কিন্তু যিনি আমাকে চেনে না জানে না সে আমাকে বিশ্বাস করে তার বাসায় থাকতে দিয়েছেন। এখন আবার তার অফিসের দায়িত্ব আমার হাতে তুলে দিবে। আব্বু, তুমি আমাকে একটা মেয়ের কথায় অবিশ্বাস করলে, একটা বারও আমার কথা বিশ্বাস করলে না। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। আজকে থেকে আঙ্কেলের অফিস দেখাশোনা আমি করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আঙ্কেলের সাথে অফিস চলে গেলাম। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। আঙ্কেলের সাথে তার কেবিনে গেলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আঙ্কেল কাকে জানি ফোন দিল। কিছুক্ষণ পর একটা লোক অনুমতি নিয়ে কেবিনে ঢুকলো। আঙ্কেল বলল, বসুন, এ হচ্ছে রাসেল, আজ থেকে এই অফিসের বস। আমি রাসেলকে অফিসের সবকিছু বুঝিয়ে দিবেন। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্যারকে সব বুঝিয়ে বলে দেবো। রাসেল, তোমাকে ম্যানেজার সবকিছু বুঝিয়ে দিবে। তুমি তোমার মেধা দিয়ে অফিসটাকে উপরে নিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার মন জয় করে নিতে পারি। আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাব। ওকে, তাহলে তুমি অফিসের সবকিছু বুঝিয়ে নাও, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। তারপর ম্যানেজার আমাকে অফিসের সবকিছু বুঝিয়ে দিল। দেখতে দেখতে 3 বছর চলে গেল। অফিসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? জি স্যার, আমি আপনাদের বাসার দারোয়ান খালেক বলছি। কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তোমার আঙ্কেল হঠাৎ স্ট্রোক করেছে, আমি এই হাসপাতালে নিয়ে আসছি।
আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। ফোন কেটে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে দারোয়ান চাচা যে হাসপাতালে কথা বলেছে দ্রুত চলে গেলাম। ভিতরে গিয়ে চাচাকে ফোন দিলাম। চাচা এসে আমাকে আঙ্কেলের কেবিনে নিয়ে গেল। আঙ্কেলের ভিতরে অপারেশন চলছে। 30 মিনিট পর ডাক্তার বের হলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার, আঙ্কেলের এখন কি অবস্থা? দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু উনাকে বাঁচাতে পারলাম না। উনি আগেও 2 বার স্ট্রোক করেছে, কিন্তু এবার আমরা ওনাকে বাঁচাতে পারিনি। আমি কোনো কথা বলছি না, শুধু কান্না করে যাচ্ছি। চাচা আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তার আঙ্কেলের লাশ নিয়ে দাফন সম্পূর্ণ করে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 বছর চলে গেল। এখন আমি বাংলাদেশের টপ বিজনেসের মধ্যে একজন। আঙ্কেল মারা যাওয়ার আগে ওনার বাড়ি গাড়ি, ব্যাংক, অফিস সবকিছুই আমার নামে করে দিয়ে গেছে। আমি এখন ঢাকা যাওয়ার পথে। আপনাদের একটা কথা বলা হয় নাই। আঙ্কেলের বাসা ছিল ফরিদপুর। ওই দিন আমি আঙ্কেল একটা কাজের জন্য লক্ষ্মীপুর আসে। কাজ শেষ করে বাসায় যেতে আমার দুর্ঘটনা ঘটে। তারপর কি হলো আপনারা তো জানেন। ঢাকায় একটা প্রজেক্টের জন্য যাওয়া। আমি চাইছিলাম ম্যানেজার আঙ্কেলকে পাঠিয়ে দিব, কিন্তু তারা বলেছেন আমাকে যাওয়া লাগবে। তো কি আর করা, প্রায় 5 ঘন্টা পর ঢাকায় এসে একটা হোটেলে উঠলাম। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে গেল। খাবার খেয়ে প্রজেক্টের কাগজপত্র ঠিক করে দেখে নিলাম। কাজ করতে করতে রাত 10টা বেজে গেল। তারপর রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। এখনো রাইসার কথা মনে পড়ে। অনেক ভালোবাসি, তাই ভুলতে পারিনি। কিন্তু তার একটা কথা অনেক কষ্ট লাগেছে। তার সামনে গেলে নাকি তার মরা মুখ দেখবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে আব্দুল হামিদ কোম্পানি লিমিটেড যে অফিস প্রজেক্টের জন্য আসলাম, অফিসে চলে গেলাম। ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসে রইলাম। অনেক বড় বড় বিজনেসম্যান আসছে এই প্রজেক্টের জন্য। হঠাৎ একটা মেয়েকে দেখে আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই কি, এ তার চেহারার অবস্থা এরকম কেন? ঠিকই ধরেছেন, এ আর কেউই নয়, রাইসা। তারপর আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মেয়েটা এখানে কেন? আর বলেন স্যার, ওই মেয়েটা এখানে চাকরি করে। ওদের একটা অফিস ছিল, কিন্তু তাদের অফিসের ম্যানেজার তাদের সবকিছু লিখে হাতিয়ে নেয়। তারপর মেয়েটা এখানে চাকরি করে আজ 1 বছর। আমি আর কোনো কথা না বলে মিটিং রুমে চলে গেলাম। আমার পরিচালনা ভালো দেখে আমাকে প্রজেক্ট দিল। তারপর মিটিং শেষ করে বাইরে আসতেই একটা মেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি আর কেউই নয়, এ হচ্ছে রাইসা। কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানতাম না নদী তোমার সাথে এরকম করবে। জানলে তোমাকে কখনো আমি ভুল বুঝে অপমান করতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনি আমাকে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। প্লিজ তুমি আমার সাথে না চেনার ভান করো না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। তোমার দেওয়া ভিডিও দেখে নিজেকে আমি আর ধরে রাখতে পারলাম না। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তারপর প্রায় 1 বছরের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও পাইনি। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তোমাকে আমি খুঁজে পাবো। আল্লাহর কাছে অনেক বলেছি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিতে। আল্লাহ আজ 4 বছর পর আমার ডাকে সাড়া দিছে। আমি তোমাকে আর হারাতে চাই না। আমাকে মাফ করে দাও রাসেল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। আমি মনে করছি সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, কিন্তু আমার ধারণা ছিল ভুল। তুমি সবার সামনে আমাকে থাপ্পড় দিলে। আবার কি বলেছ, আমার থেকে রাস্তার অনেক ভালো ছিল। আমার মতো জানোয়ারকে ভালো না বেশি রাস্তার কুকুরকে পুষলে অনেক ভালো হতো। সেই সময় তোমার পাশে থাকতো। তাহলে এখন কেন এই জানোয়ারের কাছে আসলেন? আমি মনে করেছি একটা মিথ্যা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো বলবে না, তাই তার কথা বিশ্বাস করে তোমাকে এতগুলো কথা বলেছি। আমি জানতাম না এসব নদীর সাজানোর নাটক ছিল। পরে যখন ভিডিও দেখি, তারপর নদীর কাছে যাই, তখন আমায়ও আর বলতে না দিয়ে আমি বললাম, বাস আর বলতে হবে না। তার কথা বাদই দিলাম, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। সে তুমি আমার সাথে কি করলে? আরে তোমার মনে কোনো ভালোবাসা ছিল না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আরেকটা মেয়ের কথায় আমাকে তুমি অবিশ্বাস করতে না। আরে
তুমি কি করে ভাবলে তোমাকে ভালোবেসে আমি অন্য একটা মেয়ের সাথে এরকম করব? তুমি তো আমার সাথে অনেক কিছু করতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে কি বললাম যা হবে বিয়ের পরে, আর সেই তুমি কিভাবে বিশ্বাস করলে একটা মেয়ের কথা? ওকে, ভালো থেকো। আর তুমি বলেছো তোমার সামনে গেলে তোমার মরা মুখ দেখবো, আমি তোমার সামনেই যাই নাই, তুমি নিজে ইচ্ছে এলে। রাইসাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। হোটেলে এসে ম্যানেজারকে ফোন দিয়ে বললাম আমি 1 মাস অফিসে আসতে পারবো না, কারণ আমি রাইসার অফিসের ম্যানেজারকে কঠিন শাস্তি দিতে হবে। আমি আবার রাইসাদের অফিসে তাদের ফিরিয়ে দিব। আমার ম্যানেজার আঙ্কেল অনেক ভালো, নিজের অফিস মনে করে কাজ করবে। ওকে, তাই হোক। আমি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে শুয়ে পড়লাম। এবার চলুন 4 বছর আগে একটা সত্য ঘটনা বলি। একদিন আমি বাইরে থেকে বাসায় এসে রুমের দিকে যেতেই হঠাৎ আম্মু রুম থেকে কিছু কথা আমার কানে আসে, তাই আমি শোনার জন্য রুমের কাছে গেলাম। তখন আমি যেটা শুনলাম আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। তাহলে চলুন রুমে কি কথা হলো। আম্মু, রাসেলকে কিভাবে ওই মেয়েটার থেকে সরানো যায়? কিছু তো একটা বুদ্ধি বাহির কর, আমার মাথায় কিছু আসছে না। আম্মু, আমার মাথায় একটা বুদ্ধি এলো। রাসেলকে সাহায্য করতে পারবে নদী। তুমি নদীকে আমার বিয়েতে দাওয়াত করে নিয়ে আসো, তারপরে কি করা লাগে আমি করব। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। তুই ঠিক বলছিস, আমার কত ইচ্ছে ছিল নদীকে আমার ঘরের বউ করে আনবো, কিন্তু রাসেল তোর আঙ্কেলের মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দিব না। ওকে, তাহলে এই কথাই রইল। আমি এখন যাই, রাসেল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, যা তাহলে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে এলাম। আমি আম্মুকে এত ভালোবাসতাম, আর সেই আম্মু আমাকে রাইসার কাছ থেকে সরানোর জন্য কি করতে লাগলো। ভাইয়াকে আমি বিশ্বাস করে মাফ করে দিয়েছি, কিন্তু আমি আসার টাইমে বলেছিলাম তাদের সাথে ফোনে কথা হবে, কিন্তু আমি জানি বাসা থেকে বেরিয়ে এসে কারোর সাথে যোগাযোগ করব না। তো যাই হোক, তারপর কি হলো আপনারা তো জানেনই। বর্তমান পিছনের কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম। একটা পার্কে গিয়ে বসলাম। হঠাৎ ছোট একটা মেয়ের দিকে চোখ গেল, দেখতে অনেক সুন্দর, বেলুন নিয়ে খেলা করছে। আমি তার কাছে গেলাম। তখন আমি বললাম, তোমার নাম কি মামনি? আমার নাম বিম। তুমি কার সাথে এখানে এলে? আমার আব্বু আম্মুর সাথে। তোমার আব্বু আম্মু কোথায়? আমার দ্বন্দ্ব চকলেট আনতেছে। মামনি, এই নাও তোমার চকলেট। পিছন থেকে একটা লোক বলল। আমি পিছনে ফিরে দেখি এ আর কেউই নয়, আমার ভাইয়া আর ভাবি। তখন ভাইয়া আমাকে দেখে জড়িয়ে ধরলো, তার মানে মিম আমার ভাইজি। তারপর ভাইয়া আমাকে বলতে লাগলো, রাসেল, তুই আমাকে মাফ করে দে। আমি না বুঝে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ তুমি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বড় ভাই, এ তোর ভাবি। বাবুর দিকে হাত বাড়ি। তোর জন্য আম্মু প্রতিদিন রাতে কান্না করে। আম্মু তার ভুল বুঝতে পেরেছে। প্লিজ ভাই আমার, তুই বাড়িতে চল। আব্বু যখন সত্যটা জেনেছে তখন তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে। তোর জন্য এখনো সবাই অপেক্ষা করে আছে। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। না, আমি আর ওই বাড়িতে যাব না। যে বাড়ি থেকে আমি জানোয়ার উপাধি নিয়ে বের হয়ে গেলাম, ওই বাড়িতে আমি কোনো দিনও যাব না। ভালো থেকো। আর কথা না বাড়িয়ে হোটেলে ফিরে এলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ম্যানেজার সাথে কথা বলে রাতের খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখি তাদের দেখলাম। আমি অনেক অবাক হয়ে গেলাম, তারা এখানে এলো কিভাবে? ঠিকই ধরেছেন, এরা আর কেউই নয়, এরা হচ্ছে আমার মা, বাবা, ভাই, ভাবি আর রাইসা। আম্মু হঠাৎ করে এমন কিছু একটা করতে যাবে আমি কল্পনাই করতে পারিনি। আম্মু আমাকে দেখে পা জড়িয়ে ধরতে গেল, আমি আম্মুকে আটকে দিলাম। তখন আম্মু বলল, আমাকে বাধা দিস না রাসেল, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি বুঝতে পারি নাই এমনটা হয়ে যাবে। আমি মনে করেছি রাইসার চোখে তোকে খারাপ বানিয়ে নদীর সাথে বিয়ে দেব, তাই নদীকে এমনটা করতে বললাম। আমি তোদের ভালোবাসায় হেরে গেছি। প্লিজ রাসেল, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা রাসেল, তোর আব্বুকে মাফ করে দে। আমি না বুঝে তোকে অনেক খারাপ কথা বলেছি। আমি জানতাম না তোর মা আর ভাইয়া তোর সাথে এরকম করেছে। প্লিজ রাসেল, তুই আমার। আব্বুকে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরলাম। বাবা, তুমি কি করছো? তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। তোমার উপরে অনেক রাগ ছিল, কিন্তু এখন আর নেই। কোনো বাবা এইভাবে দেখলে তোমার মতো করতো। বাবা রাসেল, তোর এই অপরাধী আহম্মুকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সবাই ক্ষমা পেয়েছে, তোর এ ভাই কি ক্ষমা পাবে না? হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি রাইসা। রাসেল, আমাকে তুমি মাফ করে দাও।
আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। বাবা রাসেল, রাইসা মামুনিকে তুই মাফ করে দে। মেয়েটা তোর জন্য প্রতিটি রাত কাঁদে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না। বাবা মারা যাওয়ার পর মেয়েটা এখন একা হয়ে গেছে। কি, আঙ্কেল মারা গেছে? কবে মারা গেছে? কি হয়েছে ওনার? তুই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাইসা তোর চিন্তায় অস্থির থাকে, অফিসে ঠিকভাবে মনোযোগ দিতে পারে না। এই ফাঁকে তাদের ম্যানেজার রাইসার কাছ থেকে তাদের সব কিছু সই করে নিয়ে যায়। তারপর তোর আঙ্কেল এইসব শুনে স্ট্রোক করে হাসপাতালে নিতে রাস্তায় মারা যায়। তারপর থেকে মেয়েটা একা হয়ে যায়। তারপর থেকে মেয়েটাকে আমাদের সাথে রেখে দিই। তার একা বাসায় থাকতে ভালো লাগে না, তাই একটা অফিসে চাকরি নেই। তুই তাকে মাফ করে দিয়ে আপন করে নে। তুই ছাড়া মেয়েটার আর কেউ নাই। আমি রাইসাকে নিচ থেকে উঠিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, হাই পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমি তোমার পাশে আছি, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। সারা জীবন এই রাসেলের বুকে জড়িয়ে রাখবো। কি পারবে না তোমার ভালোবাসার মানুষটাকে আঁকড়ে রাখতে? কথা শেষ হতেই রাইসা আমাকে জড়িয়ে বলল, পারবো। আমি তোমাকে আর অবিশ্বাস করব না। তুমি যেভাবে বললে আমি সেভাবে চলবো। তোমাকে আমি আর হারিয়ে যেতে দিব না। সারা জীবন তোমার বুকে মাথা রেখে জীবন পার করব। এখন কি তোমার ভাবি আর ভাইজিকে দেখবে না? আমি আর কোনো কথা না বলে মিমকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তারপর ভাবিকে বললাম, না গো ভাবি, আমি কি তোমাকে ভুলতে পারি? তুমি আমার অনেক আদরের একটা ভাবি, তোমাকে ভুলি কি করে বলো তো? তা কেমন আছো? অনেক ভালো আছি। চলো সবাই বাসায় যাই। তারপর সবাই আমার বাসায় চলে আসলাম। প্রায় 5 ঘন্টা পর লক্ষ্মীপুর আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম। রুমটা আগের মতোই আছে, দেখে মনে হয় এখানে কেউ থাকে। তখন আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার রুমে এসে বলল, কি হয়েছে বাবা, ডাকলি কেন? আমার রুমে কে থাকে? তুই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাইসা এসে তোর থাকে, তোর ছবি বুকে জড়িয়ে নিয়ে সারা রাত পার করে। ও ঠিক আছে, রাইসাকে একটু আমার রুমে পাঠাও। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বলেই আম্মু চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রাইসা আমার রুমে বসে আছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার পাগলিটাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, এখন সব কষ্ট উসুল করে নিব। তা কিভাবে? দাঁড়াও দেখাচ্ছি বলে 4 ঠোঁট এক করে দিলাম। রাইসা আমার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। মনে হয় 4 বছরে খাওয়া দাওয়া করে নাই। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তখন আমি বললাম, এইভাবে কেউ কিস করে? 4 বছর তোমাকে কাছে পাই নাই, তাই এখন উসুল করে নিলাম। আচ্ছা নদী এখন কোথায়? তুমি মেয়েটাকে ক্ষমা করে দাও। মেয়েটা নিজের ইচ্ছাতে এসব করে নাই। আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে। নদী বেশি দিন বাঁচবে না, তার ব্লাড ক্যান্সার। সে আর কিছুদিনের অতিথি। প্লিজ তুমি তাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রাইসা চলে গেল। আমি আর বসে না থেকে রাফিকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? ওই শালা তোর দুলাভাই। ভাই আমার তো বোন নেই, তাহলে আপনি কেন আমার দুলাভাই হলেন? আরে হারামি, আমি রাসেল। কেমন আছিস? ভাই আমার তো বোন নেই, তাহলে আপনি কেমনে আমার দুলাভাই হলেন? মামা তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খবর নেই। তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তাহলে শোন, তারপর বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত কি হলো সব কিছুই খুলে বললাম। যাক, তাহলে অনেক ভালো। কিন্তু রাইসা মেয়েকে আর কষ্ট দিস না। মেয়েটা তুই চলে যাওয়ার পর অনেক ভেঙে পড়েছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুপুরের খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে আজ আমার বিয়েটা আমার বাড়িতেই হবে। আমার অফিসের সব স্টাফকে দাওয়াত দেওয়া হলো। সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল। এবার চলুন বিয়ের আগে এই কয়দিন কি করেছি। আমি রাইসার অফিসে গেলাম। তারপর অফিসের ম্যানেজারের সাথে কথা বলতে সাথে গোপন ক্যামেরা নিয়ে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম কেন সে মালিকের সাথে প্রতারণা করেছে। সে আমাকে বলেছে, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? তাকে বিশ্বাস করে সব দায়িত্ব দিয়েছে, কিন্তু তুই মালিকের সাথে প্রতারণা করলি। করেছি, বেশ করেছি। তা তুই এখন কি করবি? আমি কিছু করব না, যা করার তোর পুলিশ বাবারা। কি প্রমাণ আছে তোর কাছে? দেখবি তাহলে দেখ। ক্যামেরা দেখিয়ে বললাম, দেখলি এবার থানায় গিয়ে পুলিশের লাঠি চার্জ খাবি।
তারপর ম্যানেজারকে পুলিশের কাছে ধরিয়ে দিলাম। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তো যাই হোক, আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সবাই আমাকে জোর করে ঢুকিয়ে দিল। বাসর ঘরে ঢুকে দেখি রাইসা খাটের উপরে ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে খাট থেকে নেমে সালাম করতে থাকে। বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে উজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আজকে তোমাকে অনেক ভালোবাসা দিব। আমি তোমার ভালোবাসা নিতে পারবো না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আজকে সব কষ্ট দূর করে দিব বলে রাইসার দিকে যেতে লাগলাম। তুমি আমার কাছে আসবে না। কে শুনে কার কথা? আমি রাইসাকে খাটে ফেলে দিয়ে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। তার পেটের কাপড় সরিয়ে কিস করতে লাগলাম। আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলাম। তারপর কি আমি আর কিছু জানি না। অনেক দেখেছেন, এবার আপনারা আসতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি।